আসসালামু আলাইকুম, আমি ফারহান শেখ। স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের আজকের ফিজিক্স এমসিকিউ এর লাইভ ক্লাসে। তো আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 অর্থাৎ নিউটনীয় বলবিদ্যার এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তো বিগত ক্লাসে আমরা নিউটনিয়ান বলবিদ্যা এই অধ্যায়ের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসা যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা সবগুলো সলভ করছি। তো আজকে আমরা মেইনলি বোর্ড লেভেলে আসা এমসিকিউ এবং আমাদের যে মেইন বই আছে ইসাক স্যারের মেইন বইয়ের যে আমাদের অনুশীলনীর এমসিকিউ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো নিউটনিয়ান বলবিদ্যার এই দুইটা ক্লাস দেখলে ইনশাল্লাহ নিউটনিয়ান বলবিদ্যার যে আমাদের এমসিকিউ রিলেটেড যে প্রবলেমসগুলো আছে সবগুলা খুব সুন্দর করে কভার হয়ে যাবে। তো একটু আমাকে কমেন্টে জানাই দাও যে আমার লাইভ ক্লাস ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা এবং আমার ভয়েস ঠিক মতন শুনতে পাচ্ছ কিনা, এবং তোমরা আমার এই লাইভের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, নোটিশ গ্রুপ, সেই নোটিশ গ্রুপে একটু কাইন্ডলি কষ্ট করে সেন্ড করে দাও, তাহলে সেখান থেকে সরাসরি সবাই লাইভ ক্লাসে যুক্ত হতে পারবে। এবং আমাকে একটু কমেন্টে জানাই দাও যে আমার এই বোর্ডে যে লেখাগুলো দেখতে, বোর্ড তো না, এটাকে আমরা বলতে পারি হচ্ছে টিভি স্ক্রিনে যে লেখাগুলো, এগুলো একদম পারফেক্টলি দেখতে পাচ্ছি কিনা। ব্রাইটনেস ফুল দেওয়া না, ব্রাইটনেস ওকে, একদম পারফেক্টলি দেখতে পাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি তাহলে আমাদের ক্লাস, বেশি দেরি না করে। ওকে, তো বলবা জুম হয়ে আসছে, সমস্যা নেই, ওটা তুমি ওভাবে বললো আমাকে, সমস্যা নেই, ওটা ইচ্ছা করেই করছি। আচ্ছা, কারণ বেশি জায়গা লাগবে না তো। ওকে, তো খেয়াল করো। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা, প্রথম কোশ্চেনে কি বলছে দেখো একটু মন দিয়ে। নিচের কোন চিত্রটি গতিশীল কণার গতিশক্তি এবং ভরবেগ পি এর পরিবর্তন নির্দেশ করে? তো আমরা নর্মালি জানি যে গতিশক্তিকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি, আর পি মানে হচ্ছে ভরবেগ। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে কিন্তু মেইনলি গ্রাফ দেওয়া আছে, কোন গ্রাফটা সঠিক এটা আমাদের হচ্ছে বের করতে হবে। তাহলে এখন রুট ওভার ইকে, ওয়াই অক্ষ বরাবর আমার দেওয়া আছে ওয়াই অ্যাক্সিস বরাবর রুট ওভার ইকে, আর এক্স অ্যাক্সিস বরাবর আমার দেওয়া আছে 1/p, যেখানে পি মানে হচ্ছে আমাদের ভরবেগ। ওকে, পি মানে হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ। আরো ভালো করে যদি তুমি জানতে চাও, পি মানে হচ্ছে রৈখিক ভরবেগ। আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের এটা কিভাবে হবে। আচ্ছা, তো নর্মালি আমরা গ্রাফ আঁকবো, গ্রাফ ড্র করব। তাহলে ইকে মানে হচ্ছে আমাদের গতিশক্তি। তো গতিশক্তির সূত্র আমরা জানি, গতিশক্তি ইকে। তাহলে গতিশক্তির ফর্মুলা হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ অফ এম অফ ভি স্কোয়ার, এটা হচ্ছে আমার গতিশক্তির ফর্মুলা। আবার ভরবেগের সূত্র আমরা জানি, ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে পি ইকুয়াল টু হচ্ছে রৈখিক ভরবেগ, আর কি পি মানে রৈখিক ভরবেগ, ভর আর বেগের গুণফলকে আমরা বলি আসলে রৈখিক ভরবেগ। তাহলে এখান থেকে খেয়াল করবা ইকের ফর্মুলাটা একটু আমরা এখান থেকে একটু ডেভেলপ করতে পারি। কিভাবে খেয়াল করবা, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার না, তাহলে উপরে আমরা একটা এম গুণ করবো, নিচে একটা এম গুণ করবো। উপরে কিন্তু আমার এম ভি স্কোয়ার, উপরে যদি আমি একটা এম গুণ করি তাহলে হবে হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার। আবার নিচেও খেয়াল করবো আমি একটা এম গুণ করবো, অর্থাৎ টোয়াইস এম, যেন কাটাকাটি করলে আবার আগের লাইনটা ফিক্স থাকে। এতে লাভটা কি হয়েছে খেয়াল করবা, ইকে ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার, এটাকে একবারে এম ভি এর হোল স্কোয়ার লেখা যায়। আবার এম ভি মানে আসলে পি, তাহলে একবারে তুমি এটাকে কিন্তু পি স্কোয়ার লিখতে পারবা। তাহলে পি স্কোয়ার বাই কি বলতো, পি স্কোয়ার বাই হচ্ছে টুয়াইস এম, কিন্তু তুমি লিখে ফেলতে পারবা। তাহলে খেয়াল করবা ইকে সমান পি স্কোয়ার বাই টুয়াইস এম, তুমি লিখে ফেলতে পারলা। ওকে, এবার দুই পক্ষে রুট করো, দুই পক্ষে রুট। তাহলে দুই পক্ষে রুট করলে হবে হচ্ছে আমার এখানে রুট ওভার ইকে, আর এ পাশে আমার থাকবে হচ্ছে তোমার পি স্কোয়ার ডিভাইড বাই 2m। তো তাহলে রুট করছি, পি স্কোয়ারকে রুট করলে পি থাকবে, আর টুয়াইস এম কে রুট করলে হচ্ছে রুট ওভার টুয়াইস এম থাকবে। বুঝতে পারছে ব্যাপারটা এইটুকু? আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করবে একটু মন দিয়ে, সেটা হচ্ছে আমার এক্স অক্ষে কিন্তু 1/p আছে, এক্স অক্ষে 1/p আছে, তাই না? আচ্ছা, এক্স অক্ষে 1/p আছে, তো সেটার জন্য আমরা কি কাজ করতে পারি, একটু হালকা বামে দিয়ে দাও। সেটার জন্য খেয়াল করবা আমরা উভয় পক্ষে হচ্ছে আমরা ব্যস্তকরণ করতে পারি। তাহলে এটাকে ব্যস্তকরণ করলে আমার হবে হচ্ছে নিচে লিখবো, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে 1/ইকে রুট ওভার ইকে, খেয়াল করবা 1/√ওভার ইকে যদি আমরা বাম পক্ষকে ব্যস্তকরণ করি, আর ডান পক্ষকে ব্যস্তকরণ করলে আমার থাকবে হচ্ছে খেয়াল করবা রুট ওভার 2m বাই হচ্ছে পি, রুট ওভার 2m বাই কি বলতো, রুট ওভার 2m বাই পি আমরা বলতে পারি। আচ্ছা, এবার খেয়াল করবা একটু মন দিয়ে, সেটা হচ্ছে আমার এখানে আমি কি লিখতে পারবো, 1/√ওভার অফ ইকে, দেখো 1/√ওভার অফ ইকে লিখলাম আমরা এই বাম সাইডে, একটু খেয়াল করবা। আর ডান সাইডে খেয়াল করো, এখানে আমরা 1/p অফ রুট ওভার অফ কি বলতে পারি বলতো, টুয়াইস এম বলতে পারি, খুব সুন্দর করে লিখতে পারি। এবার একটু খেয়াল করবা মন দিয়ে, সেটা হচ্ছে
1/p এই পুরা ব্যাপারটা কিন্তু আমার আছে এক্স অক্ষে। খেয়াল করতেছো আমার এখানে যে গ্রাফগুলো আছে, গ্রাফে এক্স অক্ষে কিন্তু আমার 1/p নামক এই টার্মটা আছে এক্স অক্ষে। খেয়াল করবা এক্স অক্ষে হচ্ছে আমার 1/p নামক টার্মটা আছে এক্স অক্ষে, গ্রাফের এক্স অক্ষে। তাহলে এবার এই জায়গায় খেয়াল করবা এই 1/p কিন্তু আমার এক্স অক্ষে আছে, তাই না বন্ধুরা? তাহলে 1/p এর জায়গায় আমরা এক্স লিখতে পারি, লিখলাম আমরা এক্স, মাঝখানে খেয়াল করবা ইকুয়াল, এই যে মাঝখানে আমরা ইকুয়াল দিলাম, এখানে আমার 1/√e কে আছে। তো একটু দেখো এখানে √e কে এটা কিন্তু আমার শুধুমাত্র ওয়াই অক্ষে আছে, √e কে ওয়াই অক্ষে। তাহলে √e কে এর জায়গায় তুমি ওয়াই লিখতে পারবা। তাহলে এই দেখো √e কে এর জায়গায় শুধুমাত্র ওয়াই লিখতে পারবা। তাহলে 1/√e কে, তাহলে √e কে এর জায়গায় ওয়াই লিখতে পারবা, তাহলে 1/y হবে। আর এখানে এইটুকু তো আমরা বুঝতে পারতেছি আশা করি, এইটুকু। আর এখানে √2m মানে হচ্ছে তোমার এটা ধ্রুবক, ভর একটা ধ্রুবক, আর √2 ধ্রুবক। তাহলে √2m এর জায়গায় তুমি ধ্রুবক কে লিখতে পারবা। তাহলে এখানে ইকুয়েশনটা কেমন আসলে বলো তো? এখানে ইকুয়েশনটা হচ্ছে আমার এক্স, একবার যদি আমি একটু করি, একবারে যদি আমরা তোমার এই জায়গাটা থেকে আমরা কি করতে পারবো, মনে করো আমরা এখান থেকে xy ইকুয়াল টু 1/k লিখতে পারবো, তাই না? xy ইকুয়াল টু 1/k যদি আমরা করি, গুণ করি, xy ইকুয়াল টু 1/k লিখতে পারবো। আর 1/k তো কনস্ট্যান্ট, তাহলে 1/k যে কনস্ট্যান্ট, এই 1/k কে আমরা কনস্ট্যান্ট লিখতে পারি। 1/k যদি কনস্ট্যান্ট হয় 1/k কনস্ট্যান্ট হবে। তাহলে ব্যাপারটা কি xy ইকুয়াল টু কনস্ট্যান্ট না? বলো তো ভাইয়ারা, xy ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে গেল না? xy ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো আমাকে একটু কমেন্টে জানাও যে xy ইকুয়াল টু কনস্ট্যান্ট এটা কার সমীকরণ? এটা কার সমীকরণ? আমাকে কমেন্টে জানাও xy ইকুয়াল টু কনস্ট্যান্ট এটা কার সমীকরণ, কোন শেপকে নির্দেশ করে বা কোন তোমার আকৃতিকে নির্দেশ করে? আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও কার সমীকরণ xy ইকুয়াল টু কনস্ট্যান্ট। বলো বলো xy ইকুয়াল টু কনস্ট্যান্টটা কার সমীকরণ বলো তো, দ্রুত বলে দাও xy ইকুয়াল টু কনস্ট্যান্ট। বলো একটু কমেন্টে জানাও xy ইকুয়াল টু কনস্ট্যান্ট এটা কার সমীকরণ? আমাকে দ্রুত কমেন্টে জানাবা xy ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট। তো এটার হচ্ছে আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। লিখে নাও আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। আয়তাকার অধিবৃত্ত তোমাদের মনে আছে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট এরকম ছিল না? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, চাপ বনাম আয়তন ইকুয়াল টু কনস্ট্যান্ট, আয়তাকার অধিবৃত্ত। তাহলে আমাদের গ্রাফটা দেখতে হবে হচ্ছে আয়তাকার অধিবৃত্তের মতন, আয়তাকার অধিবৃত্তের মতন। তাহলে আয়তাকার অধিবৃত্ত দেখতে কেমন জানো? খেয়াল করবা আমরা গ্রাফের হচ্ছে ওয়াই অক্ষে যে ইকে কে বসেছিলাম আমরা ওয়াই অক্ষে, √e কে আমরা ওয়াই অক্ষে বসেছিলাম। তাহলে ওয়াই অক্ষে হচ্ছে আমার √e আর এক্স অক্ষে খেয়াল করবা এক্স অক্ষে আমার ছিল কি বলতো? দেখো 1/p টা আমার এক্স অক্ষে ছিল, 1/p টা আমার এক্স অক্ষে ছিল। তাহলে 1/p টা আমার এক্স অক্ষে ছিল। তো আমি এখানে আয়তাকার অধিবৃত্তের গ্রাফটা হচ্ছে জাস্ট লাইক দিস। খেয়াল করবা এটা হচ্ছে আমার আয়তাকার অধিবৃত্তের গ্রাফ। তাহলে এখানে দেখো কোন অপশনটা হবে? অপশন ডি হবে। দেখবা এই যে এইরকম আর কি ব্যাপারটা, বুঝতে পারছো ব্যাপারটা? এই যে আমি যে শেপটা আঁকলাম এই শেপটা হচ্ছে আমার কি বলতো? আয়তাকার অধিবৃত্ত। বলো বুঝতে পারলাম কিনা জিনিসটা, মজা পাইছে কিনা? তো যাই হোক এইটুকু আমরা আশা করি বুঝতে পারলাম এটা। এরপরের কোশ্চেনে আমরা চলে যাই। এরপরের কোশ্চেন আমরা এইটুকু আশা করি বুঝতে পারলাম। কোশ্চেনগুলোর পিডিএফ আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি উত্তরগুলো তো বোর্ডেই লিখে দিচ্ছি, তাই না? তো তুমি যখন খাতায় নোট করবা জাস্ট উত্তরগুলো নোট করো, আমি যেভাবে সুন্দর করে লিখে দিচ্ছি জাস্ট এইটুকু নোট করো। আর কোশ্চেনের পিডিএফটা আমি তোমাকে দিয়েই দিব ক্লাস শেষে, ঠিক আছে? নিউটন বলবিদ্যার দুটো পিডিএফ আমি দিয়ে দিব। আচ্ছা এনিওয়ে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের প্রথম ম্যাথ প্রবলেম। ওকে, এরপরের ম্যাথ প্রবলেম দেখবা আমাদের কি বলতেছে। দেখো এরপরের ম্যাথ প্রবলেমটা দেখো, 1500 কেজি ভরের 1500 কেজি ভরের একটি গাড়ি 400 নিউটন ঘর্ষণযুক্ত বল সোজা রাস্তায় এত ত্বরণে চলে, এত সমত্বরণে চলে। তাহলে একটা গাড়ি চলতেছে, সমত্বরণে চলতেছে। আচ্ছা তো খেয়াল করো, আমরা সিনারিও আঁকি, তারপর দেখি কি হচ্ছে। দাঁড়াও, প্রথমে আমাদের কি বলতেছে দেখো একটু মন দিয়ে। একটা গাড়ির ভর আমার দেওয়া আছে, তাহলে মোটামুটি করে গাড়িটা আমরা আঁকি। খেয়াল করবা একদম সিম্পলি আমরা গাড়িটা আঁকলাম, ড্র করলাম। এই গাড়ির ভর আমার দেওয়া আছে হচ্ছে এম। খুবই ভালো কথা, গাড়ির তোমার হচ্ছে ভর দেওয়া আছে এবং গাড়ি কত ত্বরণে চলতেছে সেটাও আমার বলা আছে। তো গাড়িটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতেছে। তো গাড়িটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে, আমাদের এটা কোশ্চেনের মধ্যে বলা আছে। তারপরে বলা আছে এখানে যে গাড়িটা চলতেছে, এই যে গাড়িটা মনে করো ডান দিক বরাবর চলছে, গাড়িটা সে ফর এক্সাম্পল ডান দিক বরাবর চলতেছে। তাহলে অবশ্যই এই গাড়িটার ইঞ্জিন
গাড়িটার ইঞ্জিন অবশ্যই ডান দিক বরাবর এফ পরিমাণ বল প্রয়োগ করতেছে, কারণ ডান দিক বরাবর এফ পরিমাণ বল না প্রয়োগ করলে তো গাড়িটা সামনের দিকে যেত না, তাই না? তাহলে অবশ্যই ডান দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে। এটাকে আমরা বলতে পারি ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল বা ইঞ্জিন দ্বারা বল। তাহলে খেয়াল করবা, গাড়ির ইঞ্জিন হচ্ছে ডান দিকে এফই পরিমাণ বল প্রয়োগ করছে। আচ্ছা, তো এখন আমাদের বলছে রাস্তায় ঘর্ষণ আছে, ঘর্ষণ। তাহলে ঘর্ষণ এক প্রকার বাধাদানকারী বল, আর ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে। তাহলে এই গাড়িটা যদি ডান দিক বরাবর গতিশীল হয়, তাহলে ঘর্ষণ বল কাজ করবে ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ বাম দিকে ঘর্ষণ বল। ঘর্ষণ বলকে আমরা স্মল এফ দ্বারা প্রকাশ করলাম, ঘর্ষণ বল, এই যে স্মল এফ, খুবই ভালো কথা। এবার আমাদের বের করতে বলছে প্রথম এমসিকিউতে এফ এর মান বা গাড়ির ইঞ্জিনের প্রযুক্ত বলের মানটা কত হবে। খুবই সিম্পল একটা ম্যাথ। আমরা জানি সামেশন অফ এফ সমান কি বলতো ভাইয়া? সামেশন অফ এফ সমান এম এ, ফাদার ইকুয়াল টু মাদার। সামেশন অফ এফ সমান এম এ। তো সামেশন অফ এফ এর জায়গায় আমরা কি লিখবো? আমরা লিখবো ত্বরণের দিকে যেই ফোর্সটা, এর আগে প্লাস বসাবা। ত্বরণের দিকে কোন ফোর্স? ইঞ্জিনের ফোর্স, এর আগে প্লাস বসাবা, তাহলে প্লাস এফই। আর ত্বরণের মানে এর বিপরীতে যে ফোর্স, এর আগে মাইনাস বসাবা, তাহলে মাইনাস স্মল এফ ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে খেয়াল করবা, আমাকে ইঞ্জিনের ফোর্সের টু বলবা এম অফ এ প্লাস কি বলতো? স্মল এফ। এম মানে গাড়ির ভর, তো গাড়ির ভর আমার দেওয়া আছে হচ্ছে 1500 কেজি, হচ্ছে আমার দেওয়া আছে গাড়ির ভর। তাহলে এখানে মানটান বসে ফেলবা, তাহলে 1500 কেজি 1500 ইন্টু এ হচ্ছে আমার ত্বরণ 5 প্লাস এফ হচ্ছে আমার ঘর্ষণ বল। তো স্মল এফ আমার ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলের মানটা আমার দেওয়া হচ্ছে 400 নিউটন, এবং ঘর্ষণ বলের মানটা 400 মানে এই জায়গায় তুমি 400 লিখে ফেলবা। দেন তুমি যে মানটা পাবা, এর মানটা আমাকে একটু কমেন্টে জানায় দাও যে এফ ইঞ্জিন বা গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বলটা তুমি কত পাবা। নীলুফার জাহান কি সঠিক উত্তর দিস? আমার মনে হয় না নীলুফার জাহানের উত্তরটা সঠিক হয়েছে, একটু বলো। আহ, 7100 তো হওয়ার কথা না, 7900 নিউটন, এক্স্যাক্টলি 7900। থ্যাংক ইউ। তাহলে 7900 নিউটন। ওকে, তাহলে এটাকে আমরা কিলো নিউটনে নিব, কারণ যেহেতু আমাদের অপশনে কিলো নিউটন দেওয়া আছে, তাহলে এই মানটাকে 1000 দিয়ে ভাগ দিলে কিলো নিউটনে নিতে পারবা। তাহলে 7900, এটাকে 1000 দিয়ে ভাগ দিলে দেখো তো কিলো নিউটনে কত আসে? 7.9। তাহলে এটাকে 1000 দ্বারা ভাগ দিলে 7.9 কিলো নিউটনে চলে আসবে। তাহলে নিউটনের মানটাকে 1000 দিয়ে ভাগ দিলে কিলো নিউটনে চলে আসে, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এটা অপশনে আছে, এটা অপশনে আছে, একটু দেখো স্ক্রিনে, এটা আমাদের অপশনে আছে, ঘ নাম্বারটা অপশন। আমি বুঝাই দিছি, যদিও প্রশ্নটা এরকম না দেখলেও চলতো, প্রশ্নটা আমি সুন্দর করে বুঝাই দিছি, এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার আমরা নিচের কোশ্চেনে যাই। নিচের কোশ্চেন তোলার দরকার নেই, আবারও বলি কোশ্চেন তোলার দরকার নেই। কোশ্চেনের পিডিএফ আমি দিয়ে দিব, আর যাদের মেইন বই আছে তারা তো দেখতে পারবেই, সমস্যা নেই। এনিওয়ে কোশ্চেন তোলার দরকার নেই, খালি বুঝবা, আর হচ্ছে পিডিএফ তো দিয়ে দিব, কোশ্চেনের পিডিএফ। আর আমি তো বোর্ডে লেখাই দিচ্ছি, বোর্ডে যেহেতু আমিও লিখতেছি, আমার সাথে সাথে লিখবা, ইনশাল্লাহ ভালো করে বুঝতে পারবা। ওকে, তো এবার আমাদের বের করতে বলছে যদি গাড়িটি যদি গাড়িটি বলছে আমাদের কোশ্চেনে, যদি গাড়িটি ত্বরণ নিয়ে না চলে, ধ্রুব বেগে চলে, ধ্রুব বেগ মানে সমবেগে যদি চলে, খেয়াল করবা, সমবেগে চললে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল বনাম সময় লেখচিত কথা হবে। এটার উত্তরটা আমাদের বইতে ভুল দেওয়া আছে, তো আমরা এটার কারেকশনটা করে নিচ্ছি, খেয়াল করবা। তো কি বলতেছে দেখো, যদি গাড়িটি ত্বরণ নিয়ে না চলে মানে হচ্ছে ধ্রুব বেগে, সমবেগে চলে। তো মনে রাখবা, সমবেগে চলতে গেলে নিউটনের ফার্স্ট ল, যদি সমবেগ হতে হয়, নিউটনের ফার্স্ট ল, নিউটনের প্রথম সূত্র, ঠিক আছে। বাহ্যিক বল শূন্য হলে, বাহ্যিক বল মানে হচ্ছে লব্ধি বল আর কি, বুঝছো? বাহ্যিক বল শূন্য হলে স্থির বস্তু স্থির থাকে, আর গতিশীল বস্তু সমবেগে বা সমদ্রুতিতে সামনে অগ্রসর হয়। তাহলে বাহ্যিক বল সমবেগ বলছে, সমবেগ মানে হচ্ছে বাহ্যিক বল বা লব্ধি বল কত হতে হবে ভাইয়া বলো তো? লব্ধি বলটা 0 হতে হবে, নিউটনের ল, সমবেগের জন্য লব্ধি বলটা 0 হতে হয়। তাহলে এখন একটু খেয়াল করবা, সেটা হচ্ছে যে আমার এই যে গাড়িটা হচ্ছে স্মল এম, তাই তো? এই গাড়িটা হচ্ছে স্মল এম। আচ্ছা, তো আমাদের লব্ধি বলের মানটা 0 হতে হবে, লব্ধি বলের মানটা। তো গাড়িটা মনে করো ভি সমবেগে যাচ্ছে, এখন সে ত্বরণে না সমবেগে সে মুভ করতেছে। ওকে, গাড়িটা মনে করো হচ্ছে ভি সমবেগে মুভ করতেছে, দেখা যাচ্ছে এই জায়গায়, দেখো তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিনা, না দেখা গেলে বলবা।
ওকে, নিউটনের ফার্স্ট ল, নিউটনস ল। ওকে, দেখা যাচ্ছে এক্স্যাক্টলি। তাহলে সমবেগের জন্য সামেশন অফ এফ ইকুয়াল টু 0। আচ্ছা, সমবেগ ভি সমবেগে সে মুভ করতেছে, তাই না, ভি সমবেগে। তাহলে অবশ্যই এখানে গাড়ির ইঞ্জিন একটা বল প্রয়োগ করতেছে, যেহেতু গাড়িটা সামনের দিকে যাচ্ছে। আমি ধরলাম গাড়ির ইঞ্জিনের প্রযুক্ত বল হচ্ছে আমার এফ, গাড়ির ইঞ্জিনের। এবং আমরা জানি যে ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে, গতির বিপরীতে। তাহলে গতির বিপরীতে আমার ঘর্ষণ বল কাজ করে, ঘর্ষণ বলকে আমি বলতে পারি স্মল এফ, ঘর্ষণ বল। গাড়িটা সামনের দিকে এফ বলে যাচ্ছে। আমার বের করতে হবে যে এই এফ বলটা, যে এফ ইঞ্জিন, এই এফ ইঞ্জিনের বলটা কতটুকু হলে, এই এফ ইঞ্জিনের বলটা কতটুকু হলে গাড়িটা সমবেগে চলবে। আর সমবেগে চলার শর্ত কি, সামেশন অফ এফ সমান 0, বাহ্যিক বল সমান 0। তাহলে বাহ্যিক বল ইকুয়াল টু 0, তাই না, বাহ্যিক বল ইকুয়াল টু কত বলতো, বাহ্যিক বল ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে বাহ্যিক বল সমান 0, তাই না। তাহলে বাহ্যিক বল সমান 0 মানে সামেশন অফ এফ কে আমি লেখে, দেখো এই যে এফ ই মাইনাস এফ। তাহলে খেয়াল করবা ইঞ্জিন ফোর্স মাইনাস স্মল এফ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে খেয়াল করবা এফ ইর মানটা, মানে ইঞ্জিন ফোর্সের মানটা কিন্তু আমার ঘর্ষণ বলের সমান হতে হবে। তাহলে ইঞ্জিনের ফোর্স ঘর্ষণ বলের সমান হতে হবে। তাহলে আমি যদি একটা গাড়িকে বা একটা বস্তুকে সমবেগে মুভ করতে চাই, তাহলে আমার গাড়ির ইঞ্জিনের কর্তৃক প্রযুক্ত বল সম্মুখমুখী বল, গাড়ির ইঞ্জিনের কর্তৃক সম্মুখমুখী বল আর পেছনের যে ঘর্ষণ বল, বাধাদানকারী বল, এই দুটা বলের মানটা কিন্তু সমান হতে হবে। তাহলে ঘর্ষণ বল আমরা দেখছিলাম কোশ্চেন আমার বলা ছিল 400 নিউটন ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল যদি 400 নিউটন হয় ঘর্ষণ বল, তাহলে আমাকে সামনের দিকে আগানোর জন্য অবশ্যই সমবেগে, মনে করো একটু হালকা ধাক্কা পাইছে যার ফলে সে সমবেগে মুভ করতেছে, সমবেগে যাওয়ার জন্য আমার এই ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল আমার 400 নিউটন হতে হবে। বোঝা গেল? তাহলে আমার লব্ধি বলটা শূন্য হবে, আর এই লব্ধি বলটা শূন্য হলে সে সমবেগে মুভ করবে। তাহলে এখান থেকে খেয়াল করবা, তাহলে সব মানে পুরা সময় জুড়ে আসলে তোমার এতটুকু বল প্রয়োগ করে যেতে হবে, ইঞ্জিনের প্রযুক্ত বল এত হতে হবে। তাহলে খেয়াল করবা আমাদের হচ্ছে ওয়াই অক্ষে দেওয়া হচ্ছে ইঞ্জিনের প্রযুক্ত বল এফ ইঞ্জিন, আর টি মানে হচ্ছে আমার টাইম, ঠিক আছে। তো বলের মানটা কিন্তু আমার সমবেগে সবসময় লব্ধি বলটা শূন্য হতে হবে। আর লব্ধি বলটা শূন্য হতে গেলে, লব্ধি বল সামেশন অফ এফ মানে লব্ধি বলটা শূন্য হওয়ার জন্য সবসময় আমার আসলে ইঞ্জিনের বলটা, এই যে এফ ইঞ্জিনের বলটা কিন্তু 400 নিউটন হওয়া লাগবে। 400 নিউটন মানে হচ্ছে 0.4 কিলো নিউটন, 400 নিউটন মানে হচ্ছে 0.4 কিলো নিউটন। তাহলে সবসময় 0.4 কিলো নিউটন হওয়া লাগবে। টাইম যত সামনে আগাক থাকানো টাইম, তাহলে সবসময়ের জন্য আমার এই বলের মানটা কনস্ট্যান্ট হবে, সবসময়ের জন্য এই বলের মানটা, ইঞ্জিন বলের মানটা কনস্ট্যান্ট হবে, ইঞ্জিনের বল এফ ইঞ্জিন কিন্তু। এবং এই কনস্ট্যান্ট বলের মানটা কত বলতো, 0.4 কিলো নিউটন আর কি। এই বলের এককটা হচ্ছে আমার কিলো নিউটন। তো সময় যদি সামনে আগাক না কেন আমার বলের মান কিন্তু ফিক্সড হবে। আমি যদি বলি সময় 1 সেকেন্ড সময় বলের মান আমার 0.4 কিলো নিউটন। আমি যদি বলি 2 সেকেন্ড সময় বলের মান 0.4 কিলো নিউটন। আমি যদি বলি 3 সেকেন্ড টাইমও হচ্ছে বলের মান 0.4 কিলো নিউটন। তো সবসময় বলের মান 0.4 কিলো নিউটন থাকবে। বলো বুঝতে পারছি কিনা? হ্যাঁ একদম পারফেক্ট, হ্যাঁ অনেক সুন্দর। আমাকে একটু পানি দিও, ঠান্ডা পানি। আশা করি বুঝতে পারছি, না সমস্যা নেই। আশা করি বুঝতে পারছি জিনিসটা আমরা বুঝতে পারছি। এটা মনে রাখবা, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক অনেক বেশি ফেমাস। এটা ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, থিওরিতে দেখেছিলাম কেন এটা, যাই হোক মনে রাখবা ভি ভেক্টর ইকুয়াল টু ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। ওমেগা এটা কিন্তু আর ক্রস ওমেগা হলে হবে না, ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, এটা মনে রাখবা, এই জিনিসটা এটা মুখস্থ রাখবা। ভি ভেক্টর ইকুয়াল টু ওমেগা ক্রস আর ভেক্টর, ওমেগা এবং আর ভেক্টরকে ক্রস করলে ভি ভেক্টর পাওয়া যায়। যতক্ষণ পরে পড়াই ওকে। বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সমান হবে? কমেন্টে জানাও তো এটা কোনটা হবে। বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সমান হবে, এটা কমেন্টে জানাও দ্রুত, একটু কমেন্টে জানাও। বলের ঘাতের সাথে কোন রাশিটির তোমার হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সাংখ্যিক মান সমান হবে, কমেন্টে জানাও। বলের ঘাতের সাথে কমেন্টে জানাও, দেখি পারো কি না। মজা লাগতেছে না এমসিকিউ গুলা? আর আমাদের সাথে হচ্ছে আমার কাজিন, তোমাদের জাজ ভাইয়া, নাম ফাইজুর রহমান জাজ, উনি আমাদের হচ্ছে ক্যামেরা অপারেটর করতে হেল্প করছে। তোমরা অবশ্যই তাকে হচ্ছে থ্যাংক ইউ জানাও, আর তার জন্য আসলে এই ক্লাসটা আরও প্রাণবন্ত হচ্ছে, ঠিক আছে? ওকে, খেয়াল করবা। ওকে আচ্ছা, দেখো বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সমান, বলো কমেন্টে জানাও। আচ্ছা জানাতে থাকো। অনেকেই বলছো রৈখিক ভরবেগের পরিবর্তন, ঠিক বলছো, রৈখিক ভরবেগের পরিবর্তন। আমরা জানি বলের ঘাত মানে কি,
বা প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। তাহলে বল এবং বলের ক্রিয়াকাল মানে সময়কাল এর গুণফলকে বল এবং বলের ক্রিয়াকাল খুবই অল্প সময়ে জুড়ে যদি বৃহৎ মানের বল প্রয়োগ হয়, খুবই অল্প সময়, এই ডেলটিটা খুবই ছোট সময় হয়। তাহলে বল এবং বলের সময়কালের গুণফলকে আমরা বলি বলের ঘাত, যে দ্বারা প্রকাশ করা হয়। যে মানে হচ্ছে বলের ঘাত, যে। আচ্ছা বললাম না, এখান থেকে খেয়াল করবা যে ইকুয়াল টু এফ সমান হচ্ছে এম এ ইন্টু ডেল্টা টি। তারপর খেয়াল করবা এ মানে হচ্ছে, আবার দেখো এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এখানে আমার এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই হচ্ছে সময় ডেল্টা টি, আর এখানে আমার ডেল্টা টি ছিল, খেয়াল করবা ডেল্টা টি ছিল। এখান থেকে ডেল্টা টি কাটো, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে জে ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ, এম ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে জে ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে জে ইকুয়াল টু এম ভি মাইনাস কি বলতো ভাই, এম ভি মাইনাস ইউ। এম ভি মানে হচ্ছে শেষ ভরবেগ, এম ইউ মানে হচ্ছে আদি ভরবেগ, বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে ভরবেগের পরিবর্তন, রৈখিক ভরবেগের পরিবর্তন। আসলে এম ভি মানে হচ্ছে শেষ রৈখিক ভরবেগ, এম ইউ মানে হচ্ছে আদি রৈখিক ভরবেগ, বিয়োগ মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, রৈখিক ভরবেগের পরিবর্তন। এটা মেবি ভুল দেওয়া আছে, খ নাম্বার হবে উত্তর। ঠিক আছে, খ নাম্বারটা। যাই হোক, ওকে। তারপরে খেয়াল করবা, এটা দারুণ ম্যাথ। এটা দুটা বস্তু, এটা না দেখালেও চলবে, আমি তো এটা বোর্ডে আঁকবই। দুটা বস্তু, ভর দেওয়া আছে, জাস্ট দেখো ভর দেওয়া আছে, ভরের মান দেওয়া আছে, এদের আদিবেগের মান দেওয়া আছে, আদিবেগের মান তোলার দোকানে প্রশ্ন বুঝছো, ভর দেওয়া আছে, আদিবেগের মান দেওয়া আছে। সংঘর্ষের পর বস্তুদের মিলিত হলে মিলিত বেগ কত হবে, মিলিত বেগ বের করতে হবে। আমি তো এটা দেখাই দিবই, সমস্যা নেই। অনেক মানে ম্যাক্সিমাম অঙ্কে আসলে প্রশ্ন না দেখলেও চলবে, আমি তো প্রশ্ন দেখাই দিব। খেয়াল করবা, এই একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে আমার m1, খেয়াল করবা m1। এই বস্তুর আদিবেগটা মনে করো হচ্ছে আমার দেওয়া আছে u1, এবং এই আদিবেগের মানটা আমার দেওয়া আছে হচ্ছে তোমার 15 মিটার পার সেকেন্ড। খুবই ভালো কথা, 15 মিটার পার সেকেন্ড। দ্রুত লিখি, এগুলো আমরা 9-10 পড়ছি, দ্রুত করে ফেলি যেহেতু প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এটার ভর হচ্ছে আমার m2, খেয়াল করবা এটার ভর আমার m2। এটা বিপরীত দিক থেকে আসতেছে, বিপরীত দিকে, যে এই বরাবর, যার আদিবেগটা আমার u2 এবং যেটার মান আমার দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। এটা মান আমার দেওয়া আছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো m1 এর ভরের মান দেওয়া আছে 10 কেজি, এটা আমার 10 কেজি দেওয়া, আর m2 এর ভরের মান আমার দেওয়া আছে হচ্ছে 20 কেজি। তাহলে এটা আমার 20 কেজি দেওয়া। তো সংঘর্ষ হয়েছে, একজন আরেকজনের ধাক্কা মারছে। এখন কথা হচ্ছে, আমরা ডান দিকটাকে পজিটিভ যদি ধরি, এক্স অক্ষের ধনাত্মক দিকটাকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে অবশ্যই এক্স অক্ষের ঋণাত্মক দিক, বিপরীত দিকটা কি হবে বলতো ভাইয়া, নেগেটিভ হবে, তাই না? তাহলে খেয়াল করবা এই ইউ1টা কিন্তু, এই ইউ1 এক্স অক্ষের ধনাত্মক দিকে কাজ করতেছে, তাই জন্য এই 15 আগে আমরা প্লাস বসাবো, 15 আগে। আবার খেয়াল করো, এই যে ইউ2টা, এই ইউ2 কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক দিকে কাজ করতেছে, এই ইউ2 এক্স অক্ষের ঋণাত্মক দিকে ক্রিয়া করতেছে, এই ইউ2টা এক্স অক্ষের ঋণাত্মক দিকে ক্রিয়া করছে। যেহেতু ঋণাত্মক দিকে ক্রিয়া করতেছে, এই জন্য এর সামনে আমরা মাইনাস দিব। বোঝা গেল ব্যাপারটা? এই ইউ2র সামনে আমরা কি দিলাম বলো তো ভাইয়া, এই ইউ2র সামনে আমরা মাইনাস দিলাম। তাহলে আমরা জানি ফর্মুলা, সংঘর্ষ হয়েছে, দুটো সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পর কোশ্চেনে বলতেছে তারা মিলিত হয়ে গেছে, এরকম করে মিলিত হয়ে গেছে। আফটার সংঘর্ষের পর মনে করে যে দেখো এটা তারা মিলিত হয়ে গেছে, m1 এবং m2 মনে করো মিলিত হয়ে গেছে, এরকম কম্বাইন্ড মিলিত হয়ে গেছে, সংঘর্ষের পর যুক্ত হয়ে গেছে। যুক্ত অবস্থায় তাদের একটা যুক্ত শেষ বেগ কাজ করবে, সেই যুক্ত শেষ বেগকে প্রকাশ করলাম আমরা কি দ্বারা বলতো ভাইয়া, ভি দ্বারা। এই ভি কে আমরা বলতে পারি মিলিত বেগ বা যুক্ত অবস্থায় বেগ। ওকে, এগুলো আমরা জানি। আচ্ছা, তো এবার দেখবা, এবার তাহলে যদি এমন হয় যুক্ত অবস্থায়, আমরা ভালোই পাইছি, এখান থেকে লিখতে পারবো না? তাহলে এখানে খেয়াল করবা, তাহলে এখান থেকে আমরা জানি হচ্ছে m1 u1 প্লাস যুক্ত অবস্থার জন্য m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি, m1 প্লাস m2 ইন্টু ভি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে জাস্ট ভিটা বের করবা। তাহলে ভি ইকুয়াল টু হবে হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস m2, জাস্ট হচ্ছে মানগুলা বসাই দিবা। ওকে, m1 u1, তাহলে m1 এর মান কত, m1 এর মান 10, তাহলে 10 ইন্টু u1 কত ভাই, u1 হচ্ছে 15, আর m2 এর মান কত ভাই, m2 এর মান হচ্ছে তোমার 20 কেজি, m2 20 কেজি, তাহলে m2 হচ্ছে 20 কেজি গুণ u2 মানে হচ্ছে এই যে দেখো এর আগে মাইনাস কিন্তু বিপরীত দিকে, তাই 5, তাহলে -5, একবারে মাইনাসটা সামনে লিখে দিই, একবারে মাইনাসটা সামনে লিখে এখানে 5 লিখলাম, -5, তো তাই। আর নিচে ভরদের যোগফল 10 আর 20, 10 হচ্ছে ভর, 10 আর 20 এর যোগফল হচ্ছে 30। তাহলে এখান থেকে খেয়াল করবা, এটা আমার থাকবে হচ্ছে 150 মাইনাস 5 দুগুণী 10, 100 ডিভাইড বাই হচ্ছে 30, তাহলে এখান থেকে আমার থাকবে হচ্ছে খেয়াল করবা 50 ভাগ 30 মানে হচ্ছে 5/3। তাহলে দেখো সংযুক্ত বেগের ভ্যালু হচ্ছে বা মিলিত বেগের ভ্যালু হচ্ছে তোমার 5/3 মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য অ্যান্সার। বলো বুঝতে পারছি কিনা? একটা ছোট্ট ইনফরমেশন আমাকে বলো, তোমরা কমেন্টে জানাও। এই যে সংঘর্ষটা হয়েছে, সংঘর্ষটা মিলিত হয়ে গেছে, সংযুক্ত হয়ে গেছে,
সংঘর্ষের পর সংযুক্ত হয়ে গেছে, সংযুক্ত। আমাকে কমেন্টে জানাবা এই সংঘর্ষটাকে আমরা কেমন সংঘর্ষ বলবো, এই সংঘর্ষটাকে আমরা কেমন সংঘর্ষ বলবো, কমেন্টে জানাও। এটা কি আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো, স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো, নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ বলবো, নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ বলবো? বলো একটু কমেন্টে জানাও দ্রুত, কোনটা বলবো? স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ বলবো? দ্রুত কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানাও। হ্যাঁ, আচ্ছা, উত্তর দাও। উত্তর কি কেউ দিচ্ছে? উত্তর কেউ দিছো তোমরা একটু বলো কমেন্টে। দিছে? প্রশ্ন করলাম এটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ, কমেন্টে জানো। দ্রুত কমেন্টে জানাও এটা কেমন সংঘর্ষ। স্থিতিস্থাপক, রাইসা তুমি ভুল করে ফেলছো, এগুলো হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। মনে রাখবা সংঘর্ষের পর যখন যুক্ত হয়ে যাবে, সংযুক্ত, সেটা হয় হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, বুঝছো? আচ্ছা, এখন এগুলো কি জিনিস থিওরিতে পড়েছিলাম, আমি আরেকবার বলতেছি। যদি তুমি দেখো সংঘর্ষের আদি ভরবেগের যোগফল এবং শেষ ভরবেগের যোগফল সমান, এবং সংঘর্ষের আদি গতিশক্তির যোগফল শেষ গতিশক্তির যোগফল সমান, তাহলে সেই সংঘর্ষটাকে তুমি বলবা স্থিতিস্থাপক সংঘর্ষ। ওয়ান্স মোর, স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য ভরবেগ সংরক্ষণ হওয়া লাগে এবং গতিশক্তি সংরক্ষণ হওয়া লাগে, ঠিক আছে? কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষের জন্য ভরবেগ সংরক্ষণ হয় কিন্তু গতিশক্তি সংরক্ষণশীল হয় না। এটা আমি থিওরিতে পড়েছিলাম, বুঝছো? এটা কি বুঝা দেওয়া লাগবে এই ব্যাপারটা? এই ব্যাপারটা মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো একটা সংঘর্ষ হইলো, মনে করো ঠাস করে সংঘর্ষ হওয়ার পর তুমি ওই সংঘর্ষের আদি অবস্থায় তাদের ভরবেগের যোগফল বের করবা, শেষ অবস্থায় তাদের ভরবেগের যোগফল বের করবা, তাহলে ওটা সমান পাবা। দুইটা, আদি অবস্থায় ভরবেগের যোগফল যা, শেষ অবস্থায় ভরবেগের যোগফল তা পাবা, মানে হচ্ছে ভরবেগ সংরক্ষণশীল। ওই সংঘর্ষে তুমি দেখবা আদি অবস্থায় তাদের গতিশক্তির যোগফল এবং শেষ অবস্থায় তাদের গতিশক্তির যোগফল সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে ওই সংঘর্ষটাকে তুমি বলবা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি গতিশক্তি মানে সংরক্ষণশীল না হয়, মানে আদি অবস্থায় গতিশক্তি এবং শেষ অবস্থায় গতিশক্তি সমান না হয়, তাহলে আমরা বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, এবার আমরা এটা তোমরা বাসায় সলভ করবা। কত মানের জাহাঙ্গীরনগরে, দেখো কত সহজ ম্যাথ, কত মানের এটা বল এফ বের করতে বলছে, 10 কেজি এম দেওয়া আছে, 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে টি দেওয়া আছে, বেগের পরিবর্তন ডেল্টা ভি দেওয়া আছে, 18 সালে আসছে। বলো এটা কি ভাইয়া করায় দেওয়া লাগবে? বলো এটা কি করে দেওয়া লাগবে? এটা করে দেওয়া লাগবে না। এরপরের ম্যাথ দেখো, একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে, দেখো একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে তোমার সামথিং ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে এত বেগে প্রদক্ষিণ করছে। ইলেকট্রনের ভর দেওয়া আছে, কেন্দ্রমুখী বলের মান কত? রুয়েটে আসছে 14-15 সালে, রুয়েটে। কত সহজ ম্যাথ, কেন্দ্রমুখী বল বের করতে বলছে, কেন্দ্রমুখী বল। আচ্ছা, তাহলে একটু দেখে, একটু মন দিয়ে, আমি জাস্ট সূত্র লিখে দিচ্ছি। মনে করো একটা কেন্দ্র, কেন্দ্র থেকে মনে করো আর ব্যাসার্ধে, এই যে আর ব্যাসার্ধে, এই যে স্মল আর ব্যাসার্ধে এ একটা বস্তু, এ একটা বস্তু, সমস্যা কোনো? আচ্ছা, বিড়াল বিড়াল আচ্ছা দেখো, দেখো এ একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আর ব্যাসার্ধে মনে করো এই একটা বস্তু, এই বস্তুর ভর মনে করো স্মল এম। যদি এই স্মল এম ভরের বস্তু বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে বা বৃত্তাকার পথে গোল 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 করে ঘুরে বৃত্তাকার পথে, স্মল এম ভরের বস্তু, খেয়াল করবা স্মল এম ভরের বস্তুটা, স্মল এম ভরের বস্তুটা যদি বৃত্তাকার পথে গোল 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 করে ঘুরে, তাহলে অবশ্যই সেন্টার বরাবর একটা কেন্দ্রমুখী বল কাজ করবে, কেন্দ্রমুখী বল।
সেই বস্তুর উপরে কেন্দ্রমুখী বল ক্রিয়া, কেন্দ্রমুখী বল আর কি হয়, কেন্দ্রমুখী বল, এই যে কেন্দ্রমুখী বল সৃষ্টি হয়, কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলটাকে আমরা এফসিপি দ্বারা প্রকাশ করি, এফসিপি কেন্দ্রমুখী বল এফসিপি দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তাকার পথে গোল গোল করে ঘুরতেছে একটা বস্তু, বৃত্তাকার পথে গোল গোল করে ঘুরতেছে। তাহলে যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে অবশ্যই সেন্টার বরাবর বা কেন্দ্রের দিকে একটা ফোর্স ক্রিয়া হয়, সেই ফোর্সটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল। আমি ধরলাম এই বস্তুটা যে বৃত্তাকার পথে গোল 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 করে ঘুরতেছে, এই বস্তুর অবশ্যই একটা স্পর্শকীয় বেগ আছে, স্পর্শকীয় বেগ। তাহলে এই বস্তুর অবশ্যই স্পর্শক বরাবর একটা বেগ কাজ করে, সেই স্পর্শকীয় বেগটা হচ্ছে ভি। যদি এমন হয় তাহলে এই এফসিপির ফর্মুলা হচ্ছে এফসিপি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই ব্যাসার্ধ, এম ভি স্কোয়ার বাই কি বলতো, বাই ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ। যেখানে এম মানে ঘূর্ণনশীল বস্তুর ভর, ভি মানে হচ্ছে স্পর্শকীয় বেগের মান, এর স্কোয়ার ডিভাইড বাই ব্যাসার্ধ। বলো এইবার পারবা না? সবার মান দেওয়া আছে। এবার এই ম্যাথটা পারবা না? দেখো সবার মান দেওয়া আছে, সবার মান। এবার এই ম্যাথটা পারবা না? দেখো কি দেওয়া আছে, একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে এত ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান দেওয়া আছে, আর দেওয়া আছে। কে ঘুরতেছে? ইলেকট্রন ঘুরতেছে। কে বৃত্তাকার পথে ঘুরতেছে? ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের ভর তুমি নিবা এম, বেগের মান দেওয়া আছে। এগুলো যদি আমি করাই দিই তোমার তো মানে কি বলবো, তুমি বলবো ভাইয়া কেন এটা করাই দিলেন, এটা পারি তো এমনি, সূত্র দেখাই দিলাম, পারবা। নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো এরপরে কোশ্চেনটা, সমকৌণিক বেগে আবর্তনরত, সমকৌণিক বেগ মানে কৌণিক বেগের মানটা সমান। তো সমকৌণিক বেগে আবর্তনরত মানে একটা বস্তু সমকৌণিক বেগে, সমান কৌণিক বেগে ঘুরতেছে। সমান যেমন রৈখিক বেগ সমরৈখিক বেগ হয় এস ইকুয়াল টু ভিটি, সেরকম সমকৌণিক বেগ হয় ওমেগা আর কি। কৌণিক বেগকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়, কৌণিক বেগকে নর্মালি আমরা হচ্ছে ওমেগা দ্বারা প্রকাশ করি কৌণিক বেগকে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি, গতিশক্তিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করি, ই কে গতিশক্তি, আর জড়তার ভ্রামককে আমরা হচ্ছে আই দ্বারা প্রকাশ করি। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার, ঠিক আছে। জড়তার ভ্রামক নর্মালি হচ্ছে রৈখিক বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, কৌণিক বেগকে রৈখিক বেগের পরিবর্তে বৃত্তাকার গতিতে কৌণিক বেগ হয়, দ্যাট ইজ হচ্ছে ওমেগা। আর তোমার হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কি বলতো, তোমার ভর রৈখিকের জন্য ভর হিসেবে যে ভূমিকা পালন করা হয়, ভর হিসেবে রৈখিকের জন্য ভর হয় হচ্ছে আমার এম, ভর এম, রৈখিকের জন্য ভর হচ্ছে আমার এম। আর বৃত্তাকার গতিতে ভর হিসেবে যে ভূমিকা পালন করে তাকে আমরা বলি জড়তার ভ্রামক, যাকে আমরা প্রকাশ করি হচ্ছে আমার আই দ্বারা, বুঝছো? তাহলে ভি মানে হচ্ছে আমার রৈখিক বেগ, ভি মানে রৈখিক বেগ। বৃত্তাকার গতিতে আমরা সেটা জাস্ট আমরা কি করব, অ্যানালজি দেখবো, জাস্ট তুলনা করব, বৃত্তাকার গতিতে আমরা ওমেগা ব্যবহার করব, আর ভরের ক্ষেত্রে রৈখিকের ক্ষেত্রে আমরা এম ব্যবহার করব, আর কৌণিকের ক্ষেত্রে ভর হিসেবে যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে জড়তার ভ্রামক, দ্যাট ইজ হচ্ছে আমার কি বলতো, সেটা হচ্ছে আমার আই। তো আশা করি আমরা বুঝতে পারছি এইটুকু, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার, বুঝতে পারছো ব্যাপারটা? কিছুক্ষণের জন্য স্মার্ট বোর্ডের ফিল নিলাম আমরা, স্মার্ট বোর্ডে আমরা মনে করো করে ফেললাম। যাই হোক, তোমরা কি ফিল পাইছো? আমি কিন্তু সেই ফিল পাইছি। যাই হোক, আম্মু দেখলে বকা দিবে অনেক, টিভিটাতে দিলাম বাস মেরে। যাই হোক, এই নাও। কি হলো সজীব মন্ডল? আমি কিন্তু বেশ মজা পাইছি, তোমরা কি মজা পাইছো? আচ্ছা যাই হোক, তো দেখো গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাত, আরে সোজা তো। দেখো রৈখিক গতিশক্তি হচ্ছে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, রৈখিক গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, ওকে। তাহলে কৌণিক গতিশক্তি হবে হচ্ছে ই কে ইকুয়াল টু হাফ, ভরের জায়গায় বলছি জড়তার ভ্রামক আই ব্যবহার করতে, বৃত্তাকার গতির ক্ষেত্রে এটা তো তোমার রৈখিক গতি, উপরটা রৈখিক গতির ক্ষেত্রে, আর নিচেটা হচ্ছে বৃত্তাকার গতির ক্ষেত্রে বা কৌণিক গতির ক্ষেত্রে, কৌণিক, ওকে। খেয়াল করবা এম এর জায়গায় জড়তার ভ্রামক আই, আর ভি এর জায়গা হচ্ছে ওমেগা, কৌণিক বেগ ওমেগা। তাহলে এখান থেকে কি বলছে আমার, গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাত। তাহলে গতিশক্তি ই কে এবং জড়তার ভ্রামকের অনুপাত আই এর অনুপাত, খেয়াল করবা হাফ অফ ওমেগা স্কয়ার, তাই না? তাহলে কনস্ট্যান্ট আর হাফ, কনস্ট্যান্ট এবং সমান সমান, এটার পরিবর্তে সমানুপাতিক লেখা যায়। তাহলে এখান থেকে লিখতে পারবো ই কে ডিভাইড বাই আই, ই কে এবং জড়তার ভ্রামকের অনুপাত হচ্ছে ওমেগা স্কয়ারের সমানুপাতিক, সমকৌণিক বেগের স্কয়ারের সমানুপাতিক। কই লেখা আছে? এই যে কৌণিক বেগের বর্গের সমানুপাতিক, 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা হচ্ছে কারেক্ট, কৌণিক বেগের স্কয়ারের সমানুপাতিক। ওকে, মজা তুমিও পাইছো আমিও পাইছি, ওকে। যাই হোক, কার ডায়লগ নিবে, সরি কিছু বলি নাই। আচ্ছা, এটা আবার কেউ কেটে দিয়ে দিও না। যাই হোক, দুটি সমান বস্তুর ভরের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে, ওকে,
দুটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে আচ্ছা, তাহলে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ বোঝানো লাগবে। সংঘর্ষের পূর্বে ভরবেগ সময়, হ্যাঁ মুখস্থ বলছি তোমার এটা। সংঘর্ষের পূর্বে পরের মোট ভরবেগ একই থাকবে বলছি তোমার মুখস্থ এটা। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে এটা একই থাকবে, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় গতিশক্তি একই থাকবে, ঠিক আছে। সংঘর্ষের পর বস্তুর বেগ বিনিময় করে, এটাও ঠিক আছে। একটু জিনিসটা বুঝাই দিচ্ছি, খেয়াল করো, একটু এ পাশে আসো। মনে রাখবা সেটা হচ্ছে যে আমাদের এখানে তোমার m1 ভরের বস্তু মনে করো এর তোমার আদিবেগ ধরো হচ্ছে আমার u1, এর আদিবেগটা u1, বুঝছো। আর এটা হচ্ছে আমার m2 ভরের বস্তু এর আদিবেগটা মনে করো হচ্ছে আমার u2, ঠিক আছে। আদিবেগ এগুলো হচ্ছে সংঘর্ষের পূর্বে আদি অবস্থা, এগুলো সবই হচ্ছে আমার আদি অবস্থা, আদি। তারপরে মনে করো যে আমাদের u1 এর মানটা বেশি, অবশ্যই u1 এর মানটা বেশি, u1 ইজ গ্রেটার দেন কি বলতো u2, u1 ইজ গ্রেটার দেন মনে করো হচ্ছে u2। আচ্ছা, সংঘর্ষ হলো, সংঘর্ষের পর আমার এই m1 ভরের বস্তু আফটার সংঘর্ষ পরে m1 ভরের বস্তুর যে শেষ বেগ, সেই শেষ বেগটা হচ্ছে আমার v1। আফটার সংঘর্ষ এটা হচ্ছে আমার m2 ভরের বস্তু, m2 ভরের বস্তু যে শেষ বেগ, সেই শেষ বেগটা মনে করো আমার কি বলতো ভাই v2। এটা হচ্ছে আমাদের সংঘর্ষের পর, এটা হচ্ছে আমার শেষ অবস্থা। প্রথমটা ছিল হচ্ছে আমার আদি অবস্থা, দ্যাট ইজ সংঘর্ষের আগে, আর পরটা হচ্ছে আমার শেষ অবস্থা, দ্যাট ইজ সংঘর্ষের পরে। কারো ডায়লগ না, সজীব মন্ডল মনে হয় বুঝছে, যাই হোক কিছু বলি না আমি। আচ্ছা, যাই হোক, তাহলে এটা হচ্ছে আমার ব্যবস্থা, আদি অবস্থা, এটা হচ্ছে আমার পরবর্তী অবস্থা বা শেষ অবস্থা। m1 ভরের শেষ বেগ v1, m1 ভরের শেষ বেগ v1 আর m2 ভরের শেষ বেগ কি বলতো v2। আচ্ছা, এনিওয়ে, তো এবার আমাদের যদি এদের মধ্যে সংঘর্ষ মানে ধাক্কাধাক্কি হয়েছে, এদের মধ্যে গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জাম, এই এর ধাক্কা মারছে, সংঘর্ষ হয়েছে, ধাক্কা মারছে, সংঘর্ষ। যদি আমাদের এমন হয় যে সংঘর্ষের পূর্বে ভরবেগের যোগফল m1u1 প্লাস m2u2, এটা হচ্ছে আমার সংঘর্ষের পূর্বের ভরবেগের যোগফল, ভর আর বেগের যোগফল। সংঘর্ষের পূর্বের ভরবেগ m1u1 ভরবেগ, m2u2 ভরবেগের সমষ্টি আর কি, ভরবেগের যোগফল ইকুয়াল, এবং m2u2 সরি আফটার সংঘর্ষের পর এর ভরবেগ হচ্ছে m1v1, এর ভরবেগ হচ্ছে m1v1 প্লাস আফটার সংঘর্ষ এর ভরবেগ হচ্ছে m2v2, এর ভরবেগ হচ্ছে m2v2, এটা হচ্ছে আফটার সংঘর্ষ। যদি সমান সমান লেখো, এই দুটো সমান সমান, তাহলে এটা হচ্ছে ভরবেগ সংরক্ষণশীল। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এই ভরবেগগুলো সংরক্ষণশীল হয় এবং গতিশক্তিও সংরক্ষণশীল হয়। এটা আমার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গতিশক্তিও সংরক্ষণশীল হয়। গতিশক্তি আদি অবস্থায় গতিশক্তির যোগফল এবং পরবর্তী অবস্থায় গতিশক্তির যোগফল সংরক্ষণশীল হয়। তাহলে আদি অবস্থায় গতিশক্তির যোগফল, আদি অবস্থায় এর গতিশক্তি কত, হাফ ইন্টু m1 ইন্টু u1 স্কোয়ার, এর গতিশক্তি হাফ ইন্টু m1 ইন্টু u1 এর স্কোয়ার, এর গতিশক্তি। এর গতিশক্তি কত, হাফ ইন্টু m2 ইন্টু u2 স্কোয়ার, এর গতিশক্তি হচ্ছে আমার হাফ ইন্টু m2 ইন্টু u2 স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমার সংঘর্ষের পূর্বে এদের গতিশক্তির যোগফল ইজ ইকুয়াল টু সংঘর্ষের পরে এদের গতিশক্তির যোগফল, সংঘর্ষের পরে মানে শেষ অবস্থায় আফটার সংঘর্ষ এর গতিশক্তি কত, হাফ ইন্টু m1 ইন্টু v1, হাফ ইন্টু m1 ইন্টু v1 এর স্কোয়ার প্লাস এর গতিশক্তি কত, হাফ ইন্টু m2 ইন্টু m2 ইন্টু v2 স্কোয়ার, হাফ ইন্টু m2 ইন্টু v2 এর কি বলতো স্কোয়ার, এর গতিশক্তি। এরা সমান হয়। সংঘর্ষের আগে এর গতিশক্তির যোগফল এবং সংঘর্ষের পরে এর গতিশক্তির যোগফল কি হয় ভাই, সমান হয়। এই যে সমান হচ্ছে, এই সমানকে বলা হয় গতিশক্তি সংরক্ষণশীল। আর যদি এটা সমান না হয়, অসমান হইতো, সমান না হয় অসমান, তাহলে আমি বলতাম সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ এবং তখন আমি বলতাম গতিশক্তি অসংরক্ষণশীল। আর যদি আমি সমান লিখি, এই যদি সমান লিখি, তাহলে আমি বলবো হচ্ছে গতিশক্তি সংরক্ষণশীল। মনে থাকবে ব্যাপারটা? আচ্ছা, 3 নাম্বার যে পয়েন্টটা মনে রাখবা, 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আদিবেগের বিয়োগফল এবং শেষ বেগের বিয়োগফলটা সমান হয়। আদিবেগ দর বিয়োগফল, আদিবেগের বিয়োগফল অর্থাৎ u1 মাইনাস u2, আদিবেগের বিয়োগফল u1 মাইনাস u2, এটা খুব বড় প্রমাণ করে আসে। একাডেমিক আমি শিওর দেখাইছি তোমাকে, না দেখলেও আমার কাছে একাডেমিকে না পড়লেও তুমি যেখানেই ফিজিক্স পড়ছো না কেন, সেখানে অবশ্যই সেই স্যার দেখাইছে। অনলাইনে তো ফিজিক্সের টিচারই বেস্ট, আসলে আমাদের অনলাইনে ফিজিক্সের টিচার সবচেয়ে বেস্ট। আচ্ছা, অবশ্যই দেখাইছে। তো সংঘর্ষের পূর্বে আদিবেগের বিয়োগফল অর্থাৎ u1 মাইনাস u2 এবং সংঘর্ষের পরে শেষ বেগের বিয়োগফল, সংঘর্ষের পরে শেষ বেগের বিয়োগফল হচ্ছে v2 মাইনাস v1, এরা ইকুয়াল হয় যদি এই সংঘর্ষটা স্থিতিস্থাপক হয়। যদি এগুলো তিনটাই শর্ত হচ্ছে আমার স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য, এই তিনটা শর্ত প্রযোজ্য হচ্ছে আমার স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য। বলো, বুঝতে পারছি কিনা বলো? ঠিক আছে, বলো। আমি প্রমাণটা দেখাইছিলাম তোমাদের একাডেমিকে, যারা আমার কাছে পড়ো না একাডেমিকে কোনো সমস্যা নেই, তোমরা অবশ্যই বইতে দেখছো এই প্রমাণটা।
না দেখলে যে এমসিকিউর জন্য এটা মনে রাখবা, আদি বেগের বিয়োগফল এবং শেষ বেগের বিয়োগফল সমান হয়, মানে আদি বেগ দ্বয়ের বিয়োগফল সংঘর্ষের পূর্বে বেগ দ্বয়ের বিয়োগফল এবং সংঘর্ষের পরে বেগ দ্বয়ের বিয়োগফল সমান হয়। এই জন্যই সংঘর্ষের পর বস্তু বেগ বিনিময় করবে এরকম বলা হয়। দেখো লেখো, এটুকু বুঝতে পারছি আমরা, এটুকু। আচ্ছা আগেটা কত নাম্বার ছিল? 115। ওকে, এক সেকেন্ড দাঁড়াও। ওকে, তো এনিওয়ে, তো এবার কত মানের একটি বল, আচ্ছা এটা তো বলছি 116, ওয়েট 115 আমরা বলছি, এটা মেবি অন্য কিছু ছিল। আচ্ছা, চাকার এবং সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ, এটা পারবা? আচ্ছা এটা করি আমরা, সরি এটা দেখো 113 নাম্বারটা ঢাকা বোর্ড 19-এ আসছিল, 113 নাম্বারটা খেয়াল করো, 113 নাম্বারটা ঢাকা বোর্ড 19-এ আসছিল, খেয়াল করো, জুম করি একটু। ওকে, তো দেখো একটু মন দিয়ে। এবার আমাদের তোমার এরপরের যে কোশ্চেনটা, যে 2400 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে 602 বার ঘুরে, চাকার জড়তার ভ্রামক কত? চাকার, আচ্ছা তো নর্মালি জড়তার ভ্রামকের সূত্র দাঁড়া গতিশক্তি, ওকে নো প্রবলেম। তাহলে গতিশক্তি দেওয়া আছে ইকে, গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ছিল, বৃত্তাকার গতির জন্য হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমার খেয়াল করবা ওমেগার মান আমি জানি না, ওমেগার মান, তো ওমেগার মান না জানলে ওমেগার মান বের করে ফেলো। ওমেগা সমান 2 পাই এন বাই হচ্ছে কি বলতো, 2 পাই এন বাই হচ্ছে আমার ক্যাপিটাল টি, 2 পাই এন বাই ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে আমি ওমেগার মানটা বের করব। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই হচ্ছে আমার 3.1416 ইন্টু এন, এন মানে ঘূর্ণন সংখ্যা, আমার বলা আছে প্রতি মিনিটে 602 বার ঘুরে, তাহলে ঘূর্ণন সংখ্যা হচ্ছে 602, প্রতি মিনিট বলছে, প্রতি মিনিট, তাহলে প্রতি মিনিট মানে হচ্ছে কত বলতো, প্রতি মিনিট মানে হচ্ছে তোমার 1 মিনিটে 60 সেকেন্ড, 60। তাহলে এখান থেকে তুমি অবশ্যই ওমেগার মানটা পাবা। তো আমাকে একটু ওমেগার মানটা কমেন্টে জানাও, ওমেগার মানটা তুমি হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড এককে পাবা, রেডিয়ান পার সেকেন্ড এককে। তাহলে এখান থেকে তুমি জড়তার ভ্রামক আই বের করতে চাও, তাহলে আই ইকুয়াল টু হবে 2ek ডিভাইড বাই কি বলতো, ডিভাইড বাই হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি ইজিলি বের করতে পারবা। এখান থেকে ইকের মান তুমি জানো, ইকের মান আমার ইকের মান দেওয়া আছে হচ্ছে 2400 জুল, 2400 জুল গতিশক্তি বলা আছে কোশ্চেনে। আর ওমেগার মান তুমি এখান থেকে পাবা, এই বক্সটা থেকে ওমেগার মান পাবা, ওমেগার মান তুমি ওই বক্সটা থেকে পাবা, ওই বক্সটার স্কোয়ার। এখান থেকে তুমি জড়তার ভ্রামক আই বের করতে পারবা, আই জড়তার ভ্রামক আই তুমি বের করতে পারবা, এবং জড়তার ভ্রামকের মানটা তুমি বের করতে পারবা, এবং জড়তার ভ্রামকের একক হচ্ছে তোমার কেজি মিটার স্কোয়ার, এম কে স্কোয়ার, তো এম জি স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার মনে রাখবা, এই এককটা মনে রাখবা, জড়তার ভ্রামকের একক কেজি মিটার স্কোয়ার, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, তো তাই কেজি মিটার স্কোয়ার। ওকে, তো এরপরে আমরা 13 নাম্বারটা বুঝছি। এরপরে দেখো তোমাদের কমেন্ট আমি ঠিক কোনো দেখতে পাচ্ছি না, যাক সমস্যা নেই, তোমরা মনে হয় বুঝতে পারতেছো, আমি তো অনেক সুন্দর করে পড়াই দিচ্ছি আশা করি। যাই হোক, এরপরে 109 নাম্বারটা, এটা একটু পরে করাচ্ছি আমি। 109 নাম্বারটা দেখো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 17 সালে কত সহজ আসছে। 60 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে বেগ এত বৃদ্ধি পাবে? বেগের পরিবর্তন দেওয়া আছে, বেগের পরিবর্তন ডেল্টা ভি দেওয়া আছে, সময় দেওয়া আছে ডেল্টা টি দেওয়া আছে, ত্বরণ বের করতে পারবা, ত্বরণ বের করতে পারবা, ত্বরণ এ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। বেগের পরিবর্তন দেওয়া 10 ভাগ হচ্ছে 1 মিনিট মানে সময়, 10 ভাগ হচ্ছে 60। ঠিক আছে, খুবই সহজ, এটা খুবই সহজ, ঠিক আছে, খুবই সহজ। এটা করে দেওয়া আসলে আমার অন্যায় হবে, এটা না করে দিই। আচ্ছা, এটা মনে রাখবা, কোনটি মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়, কোনটি মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়। ঘাত বল কিন্তু মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়, বাকি তিনটাই মৌলিক বল। মহাকর্ষ বল মৌলিক বল, তড়িৎচুম্বক বল মৌলিক বল, নিউক্লিয় দুর্বল বল মৌলিক বল, এগুলো একটু পড়বা। আচ্ছা, এখানে এরপরের যে কোশ্চেনটা এটা আমরা করি। দেখো, ঘড়ি সেকেন্ডের কাটার কৌণিক কম্পাঙ্ক কত হবে? ঘড়ি দেখো,
ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক কত হবে? ঘড়ির সেকেন্ডের কাঁটার, এটা বুয়েট খুব দারুণ একটা প্রশ্ন করছে, বুয়েট 2013-14 সালে, সেকেন্ডের কাঁটার। আচ্ছা, ঘড়ির সেকেন্ডের কাঁটা আমাকে বলো তো একবার ঘুরে আসতে কতটুকু সময় নেয় ঘড়ির সেকেন্ডের কাঁটা? 60 সেকেন্ড। দেখছো আমার ছোট ভাই কমার্স স্টুডেন্ট সব বলতে পারতেছে ঘড়ির সেকেন্ডের কাঁটা। তাহলে খেয়াল করো, আমি এই জায়গাটায় বুঝাই। এটা মনে করো আমার ঘড়িটা, এটা মনে করো আমার সেকেন্ডের কাঁটা কি সবচেয়ে বড় হয় না, সবচেয়ে বড় আর চিকন হয়, সবচেয়ে বড় আর চিকন হয়। এই যে এটা মনে করো এই যে 12 নাম্বার পজিশনে আছে, এখান থেকে মনে করো সে যাত্রা শুরু করলো, পুরা পথ ঘুরে আবার এই 12 পজিশনে আসতে মনে করো এখান থেকে সেকেন্ডের কাঁটা যাত্রা শুরু করলো, সেকেন্ডের কাঁটা পুরো কাঁটাটা এরকম করে ঘুরে ঘুরে আবার এই 12তে ফেরত আসতে কতটুকু সময় নেবে? 60 সেকেন্ড সময় নেবে। তাহলে সেকেন্ডের কাঁটার পর্যায়কাল বা আবর্তনকাল টি ইকুয়াল টু কত বলতো ভাই? 60 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের কৌণিক কম্পাঙ্ক বের করতে বলছে, ওমেগা বের করতে বলছে, ওমেগা কৌণিক কম্পাঙ্ক ওমেগা। তাহলে ওমেগার ফর্মুলা হচ্ছে 2π/T, ওমেগার ফর্মুলা। তাহলে এখান থেকে মানগুলো বসাবা, ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক, 2 পাইকে তুমি বসাবো হচ্ছে 3.1416 ডিভাইড বাই টি মানে হচ্ছে আমার তোমার কি বলে ঠিক আমরা বলি পর্যায়কাল, দ্যাট ইজ হচ্ছে 60। তো আমাকে এখান থেকে ওমেগা বা কৌণিক কম্পাঙ্কের মানটা একটু বের করে বলো। এবং আমরা জানি কৌণিক কম্পাঙ্ক এই মানটা আসবে হচ্ছে তুমি যেই এককটা ব্যবহার করবা বা তুমি যেই হচ্ছে ক্যালকুলেশনটা করলা, এই ক্যালকুলেশনে ওমেগার একক আসবে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড এককে। তুমি যে ক্যালকুলেশনটা করলা ওমেগা সমান 2π/T, এই ক্ষেত্রে ওমেগার যে একক তুমি যেটা পাবা সেটা পাবা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড এককে, তুমি পাবা রেডিয়ান পার সেকেন্ড এককে ওমেগার এককটা, বুঝছো? জিরো পয়েন্ট কত আসছে? আচ্ছা দেখবা ওমেগার মানটা 0. কত 114 0.1047। আচ্ছা তাহলে 1047, কোনো সমস্যা নেই। মজার বিষয় হচ্ছে কোনো উত্তর কি এখানে আছে? কোনো উত্তর এখানে নাই, কোনো সমস্যা নেই। এই জায়গায় তোমরা আসলে এই জায়গায় তুমি এই পর্যন্ত এসে ঘাবড়ে যাবা, কারণ উত্তর তোমার মিলে নাই। এর কারণটা কি জানো? তুমি উত্তরের একক তুমি দেখো নাই, একক কিন্তু এখানে রেডিয়ান পার সেকেন্ড দেওয়া নেই, একক দেওয়া রেভুলেশন পার সেকেন্ড। খেয়াল করতেছো? এটা তো খেয়াল করো, দেখা যাচ্ছে এটা। দেখো আমাদের যে এই এমসিকিউ এর যে এককটা দেওয়া, এককগুলা এই যে ইউনিটগুলা খেয়াল করবা, এই যে ইউনিটগুলা এককগুলা খেয়াল করবা, রেভ পার সেকেন্ড দেওয়া। আর রেভ পার সেকেন্ড মানে মনে রাখবা রেভুলেশন পার সেকেন্ড আমার বলা। আর রেভুলেশন পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ডে, এক সেকেন্ডে কতবার ঘুরবে, এক সেকেন্ডে কতবার ঘুরবে, রেভুলেশন মানে ঘূর্ণন বা আবর্তন, সেটা আমার দেওয়া আছে। একটু মন দিয়ে শুনবা, একটু মন দিয়ে, আমি এটা আশা করি তোমাদের বুঝাতে পারবো। দেখো একটু মন দিয়ে, এই জায়গাটা দেখো স্মার্ট বোর্ডে আমরা বুঝাই, স্মার্ট বোর্ডে। তো খেয়াল করবা, এই হচ্ছে তোমার মনে করো একটা বস্তু, এখান থেকে ধরো একটা বস্তু হচ্ছে একবার আবর্তন করে এই জায়গায় আসবে। কয়বার আবর্তন করবে? একবার। একবার যদি আবর্তন করে, একবার আবর্তন করলে কতটুকু কোণ উৎপন্ন হয় বলতো? সেন্টারে বলতো, সেন্টারে কতটুকু কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় না? 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এখান থেকে একবার আবর্তন করলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর 360 ডিগ্রিকে রেডিয়ানে বলে হচ্ছে আমার 2π রেডিয়ান, 360 ডিগ্রিকে 2π। একবার আবর্তন করা মানে কি বলতো? 2π রেডিয়ান কোণ উৎপন্ন হওয়া। 2π রেডিয়ান কোণ কি বলতো ভাইয়া? উৎপন্ন হওয়া। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করো, এবার আমরা আসি এই জায়গাটায়, খেয়াল করো। ও ওমেগার মানটা মুছে দিলাম, কত জানি ছিল ওমেগার মানটা? 0.10, যাই হোক কিছু একটা ছিল। আচ্ছা তাহলে এবার আমার এখানে ওমেগার আরেকবার বলো, ওমেগার মানটা একবার বলো, ওমেগার মানটা 0.1047 এত রেডিয়ান পার সেকেন্ড। তো আমরা আসলে এই রেডিয়ানটাকে আসলে রেভুলেশনে কনভার্ট করব। রেডিয়ানটাকে আমরা রেভুলেশনে কনভার্ট করব, ঘূর্ণন সংখ্যায় কনভার্ট করব, মানে ঘূর্ণনে কনভার্ট করব। তো দেখো একটু মন দিয়ে কিভাবে কনভার্ট করতে পারি, আচ্ছা দেখো 2π রেডিয়ান মানে আসলে একবার ঘূর্ণন, একবার ঘুরলে 360 ডিগ্রি বা 2π কোণ উৎপন্ন হয় বলছিলাম আমি। 2π মানে 360 ডিগ্রি, 2π 360 ডিগ্রি একই কথা। 2π রেডিয়ান মানে একবার ঘূর্ণন। তাহলে অতএব আমার কি রেডিয়ান বলো তো? এত রেডিয়ান না, যে এত। অতএব 0.1047 রেডিয়ান মানে কতবার ঘূর্ণন? দেখো তো 0. ঐকিক নিয়ম আর কি, ক্লাস 5-6 এর, এত ডিভাইড বাই 2π। তো দেখো তো এই মানটা কত আসে? এতবার ঘূর্ণন। তাহলে এখানে কত বলো তো? 0.1047 ডিভাইড বাই 2π মানে 2 × 3.1416। দেখো তো কত আসে, বলো কত আসে?
মিলছে মিলছে, হ্যাঁ 0.1 না, হ্যাঁ 0.017, দেখছো এতবার মানে রেভুলেশনে চলে আসছে, কিন্তু রেভুলেশনে কনভার্ট হয়ে গেছে। তাহলে দেখো রেডিয়ান কিন্তু রেভুলেশনে কনভার্ট হয়ে গেছে, দেখো এই যে এত রেডিয়ান ইজ কনভার্টেড টু এত রেভুলেশন, দেখছো বুয়েটে এই ম্যাথটা আসছিল বুয়েটে। বলো বুঝতে পারছি কি না, মজা পাইছে কি না? হ্যাঁ আমি আবার দেখাই ফেলছি, স্মার্ট বোর্ড বানিয়ে ফেলছি, দেখছো মজা না, বলো তো মজা কিন্তু। ভালো করে মুছি ভাই, গরিবের স্মার্টফোন, সরি স্মার্ট টিভি, সরি স্মার্ট বোর্ড, গরিবের স্মার্ট বোর্ড, ঠিক আছে ওকে। এবার কিছু ব্যাপার আমি একটু তোমাকে দেখাবো যেগুলো তুমি একটু পড়বা, কই ওইগুলো কই 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 বই থেকে একটু পড়বা এগুলা। আসলে এখান থেকে অনেকগুলো ইয়ে আসছিল, এমসিকিউ আসছে এখান থেকে, আমি একটু জুম করি ভাই, একটু ইয়ে করো তো, একটু তুমি একটু ইয়ে করো, পুরোটা ইয়েতে যাও, ওটা আছে না। আচ্ছা দেখো এখানে এরকম একটা টিকা, বলের প্রকারভেদ, এইটা পড়বা, এটা পুরাটাই পড়বা, বুঝছো? প্রচুর ইম্পর্টেন্ট আসলে এই জিনিসটা, তোমরা কি দেখতে পাচ্ছ না জানি না, অনেক ছোট ছোট লেখা আসার কথা তোমরা, হ্যাঁ কি হ্যাঁ জুম করে করা যাবে, জুম করে করা যাবে, দাঁড়া একটু জুম করি, আমি একটু জুম করি, দেখো একটু মন দিয়ে, এই দেখো এই দেখো, তোমরা কি মোটামুটি দেখতে পাচ্ছ এই জিনিসটা? এই বলের প্রকারভেদ এই টপিকটা আসলে এমসিকিউ এর জন্য প্রচুর ইম্পর্টেন্ট, মানে এখানে আসলে প্রচুর এমসিকিউ আসে, প্রচুর মানে হিউজ লেভেলের এমসিকিউ আসে, হিউজ লেভেলের। তো আমি একটু বলি যে আমাদের মৌলিকতা রিডিং পড়ি, স্কুলের আমরা যেমন পড়তাম, মৌলিকতা অনুসারে প্রকৃতিতে 4 ধরনের বল আছে, পড়বা 4 ধরনের বল। অন্য যে কোনো বল 4টি বলের যে কোনো একটি বা একাধিক বল দ্বারা ব্যাখ্যা করা যায়, অন্য বলগুলোকে এই বলগুলো দ্বারা ব্যাখ্যা করা যায়। মৌলিক বলগুলো হচ্ছে কি কি? মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স, তড়িৎচুম্বকীয় বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সবল নিউক্লিয় বল, এগুলো পড়বা। দুর্বল নিউক্লিয় বল পড়বা। তারপরে মহাকর্ষ বল এখানে লেখা আছে, এটা পড়বা মহাকর্ষ বল, যে এটা মেবি সবচেয়ে হচ্ছে তোমার মহাবিশ্বের কাকে বলো তো জানো, সবচেয়ে দুর্বল বল, এই যে ইহা সবচেয়ে দুর্বল এবং আকর্ষণধর্মী বল, এটা কিন্তু আকর্ষণধর্মী এবং সবচেয়ে দুর্বল বল। এখানে আরেকটা জিনিস আছে খেয়াল করবা, বিজ্ঞানীরা ধারণা করেন যে বস্তুদ্বয়ের মধ্যে গ্র্যাভিটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময় দ্বারা, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? যাই হোক, দেখার দরকার নাই, না দেখতে পেলে দেখার দরকার নাই, তোমরা বই থেকে পড়বা এটা, বুঝছো? মহাকর্ষ বলের দেখো একটা খুব ইনফরমেশন, খুব ডাউন লাইন বলা আছে যে বিজ্ঞানীরা ধারণা করেন যে বস্তুদের মধ্যে গ্র্যাভিটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময় দ্বারা এই মহাকর্ষ বল ক্রিয়া করে। তাহলে গ্র্যাভিটন নামক একটা কণা আছে যারা পারস্পরিক বিনিময় করার ফলে হচ্ছে এই মহাকর্ষ বলটা ক্রিয়াশীল হয়। আর মহাকর্ষ বল হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, নির্ভর করে না, খুবই দুর্বল এবং আকর্ষণীয় বল। এরপরে আসছে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, এটাও পড়বা, রিডিং হচ্ছে যে দুইটা চার্জিত বস্তুর মধ্যে, দুটি চুম্বকের পথের মধ্যে এক ধরনের বল ক্রিয়াশীল থাকে, দুটা আহিত বা চার্জিত বস্তুর মধ্যে এবং দুটা চুম্বক পদার্থের মধ্যে এক ধরনের বল থাকে, এদেরকে কুলম্বের তড়িৎ এবং চুম্বক বল বলে। তারপর হচ্ছে এরা আকর্ষণ এবং বিকর্ষণ উভয় ধরনের হতে পারে, এই বলটা আকর্ষণ ধর্মীয় হতে পারে, বিকর্ষণ ধর্মীয় হতে পারে, কিন্তু মহাকর্ষ বল হচ্ছে আবার আকর্ষণ ধর্মী বল। জাস্ট রিডিং পড়তেছি, তোমাকে বোঝানোর ওরকম ভাবে কিছু নাই অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে তোমার তড়িৎ এবং চুম্বক বল পারস্পরিক ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, এগুলো পড়বা। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, দেখবা একটু মন দিয়ে, এই যে এখানে ধারণা করা, এখানে হ্যাঁ ধারণা করা হয় যে ভরহীন চার্জহীন ফোটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এই বল কার্যকর হয়। দেখো মহাকর্ষ বল ছিল গ্র্যাভিটন, এগুলো কিন্তু ইয়াতেও আসবে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো বা আমাদের বোর্ড এক্সাম বলো। মহাকর্ষ গ্র্যাভিটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময় দ্বারা মহাকর্ষ বল ক্রিয়েট হয়েছিল। আর এখানে খেয়াল করবা, এখানে হচ্ছে তোমার কি বলে এটাকে, তোমার এখানে তোমার ভরহীন চার্জহীন ফোটন কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে তড়িৎচুম্বকীয় বলের সৃষ্টি হয়। ওকে, এর কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এটা পড়বা। তারপর হচ্ছে সবল নিউক্লিয় বলটা পড়বা, সবল নিউক্লিয় বল এটাও সেম জিনিস, সবল নিউক্লিয় বল মানে সেম ভাবে পড়বা আর কি। পরমাণুর প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে আকর্ষণ বল আর কি, পরমাণু নিউক্লিয়াসে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এদেরকে বলা হয় নিউক্লিয়ন বলা হয়, এদেরকে সমষ্টিগতভাবে বলা হয়, প্রোটন এবং নিউট্রনকে সমষ্টিগতভাবে নিউক্লিয়ন বলা হয়, নিউক্লিয়ন। আর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ধনাত্মক চার্জ, আমরা জানি এগুলো ধনাত্মক, এবং নিউট্রনের কোনো চার্জ নেই জানি। আর এর মধ্যে তোমার হচ্ছে তোমার এক্স্যাক্টলি এটা পড়বা। দেখো তোমার বাস্তবে অনেক নিউক্লিয়াস হচ্ছে স্থায়ী, দেখো
আমাদের এখানে বলতেছে একটু মন দিয়ে, নিউক্লিয়াসের মধ্যে সমধর্মী ধনাত্মক আধানযুক্ত প্রোটন আছে। আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ। এটা কাছাকাছি থাকায় এদের মধ্যে বিকর্ষণ বল অনেক বেশি, বুঝছো? বিকর্ষণ বল প্রবল হওয়া উচিত, মানে প্রোটন প্রোটন প্লাস প্লাসকে বিকর্ষণ করে ভেঙে যাওয়ার কথা। নিউক্লিয়াস হচ্ছে এরকম করে ব্লাস্ট, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস প্রোটন আছে, মানে পজিটিভ চার্জ আছে, ভেঙে গিয়ে ব্লাস্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে কিন্তু ম্যাক্সিমাম নিউক্লিয়াস হচ্ছে স্থায়ী। এর কারণটা হচ্ছে নিউক্লিয়ানের মধ্যে তোমার কি বলে 8টা বল কাজ করে অবশ্যই, যা নিউক্লিয়াসকে স্থিতিশীল করে রাখে, এবং সেই বলটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এই যে সবল নিউক্লিয় বল এখানে লেখা আছে, দেখো এখানেও সেম জিনিস। বিজ্ঞানীদের ধারণা করা হয় যে মেসন নামক এক প্রকার কণার, মেসন নামক কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এই বলের সৃষ্টি হয়। এটা পড়বা, আকর্ষণধর্মী বল স্বল্প পাল্লা, এর পাল্লা অনেক কম, মানে খুব শর্ট রেঞ্জে এটা কাজ করে। এই বলটা অনেক ছোট্ট, অনেক অল্প রেঞ্জে এই বলগুলো কাজ করে, চার্জ নিরপেক্ষ এবং নিউক্লিয়াসের বাইরে ক্রিয়াশীল নয়। ওকে, দুর্বল নিউক্লিয় বলটাও পড়বা। দুর্বল নিউক্লিয় বল আলফা বিটা গামা রশ্মি বলা হয়, 3 ধরনের রশ্মি। ওকে, তোমার তেজস্ক্রিয় রশ্মি পড়বা, এটা পড়বা। এখানে বলা আছে তোমার তেজস্ক্রিয় রশ্মি বলা আছে, এগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? এগুলো সবই দুর্বল নিউক্লিয় বল, এগুলো নিজে নিজে পড়বা, এগুলো নিজে নিজে একটু পড়বা কষ্ট করে। আর এখানে মেবি আমাদের আরো কিছু ব্যাপার বলা আছে, এই যে জেনে রাখো, এগুলো পড়বা, জেনে রাখো। আর এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যে পাল্লা, দেখো মহাকর্ষ বলের সাপেক্ষে সবল নিউক্লিয় বলের মান কত গুণ, আবার তোমার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল তড়িৎচুম্বকীয় বল মহাকর্ষ বলের আপেক্ষিক সবলতার মান কত কত গুণ। এখান থেকে কিন্তু এমসিকিউ মাস্ট আসবে, মাস্ট, এখান থেকে মাস্ট এমসিকিউ আসবে। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10⁻⁻16 মিটার, 10⁻⁻15 মিটার সবল নিউক্লিয় বল, এগুলো কিন্তু মাস্ট আসবে, মাস্ট, ঠিক আছে? এগুলো কিন্তু মাস্ট আসবে। যাই হোক, দেখে নাও একটু মন দিয়ে, এই ব্যাপারগুলো দেখে নাও একটু মন দিয়ে। ওকে, তো এবার আমরা এখান থেকে আরো কিছু ব্যাপার দেখবো, আরো কিছু ব্যাপার দেখো একটু মন দিয়ে এই জায়গায়। ওকে, বলের ভ্রামক, বলের ভ্রামক মানে হচ্ছে টাউ, টর্ক, বলের ভ্রামক টর্ক, টর্ক মানে হচ্ছে বলের ভ্রামক। দেখো টর্ক, তো মনে রাখবা টর্ক আর বলের ভ্রামক একই জিনিস। তো টর্কের সমীকরণ আর ক্রস এফ, টর্কের সমীকরণ টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। তো বুঝাই বলি, টর্ক মানে ঘূর্ণন প্রবণতা, ঘূর্ণন প্রবণতা। তো এই জায়গায় আমি ব্যাপারটা দেখাই। মনে করো এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটা এই পয়েন্টের সাথে মনে করো আটকানো, এই যে এই পয়েন্টের সাথে বা এই বিন্দুর সাথে মনে করো হচ্ছে আটকানো, এই বস্তুটা এই পয়েন্টের সাথে, বুঝছো? তো আমরা এই বস্তুটা যেখানে মনে করো আটকানো, এই বস্তুটাকে আমরা মনে করো এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, এই যে এইভাবে করে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, এই যে এফ পরিমাণ বল আমি প্রয়োগ করলাম, বুঝছো? তো যেই পয়েন্টে আমি বল প্রয়োগ করছি এটাকে আমরা বলি বলের প্রয়োগ বিন্দু, আর এটাকে আমি বলি হচ্ছে ঘূর্ণন অক্ষ। এই পয়েন্টটাকে নাম দিলাম ও বিন্দু, ও বিন্দুকে বলা হয় ঘূর্ণন অক্ষ, কারণ এই পয়েন্টের সাপেক্ষে বস্তু হচ্ছে এভাবে করে রোটেট করবে, বস্তুটা হচ্ছে জাস্ট লাইক দিস, এভাবে করে রোটেট করবে। আবারও বলি, এমসিকিউ ভালো পড়ার জন্য মেইন বইয়ের লাইন টু লাইন পড়ার কোনো বিকল্প নাই। আবারও বলি, এমসিকিউ ভালোভাবে আমি তোমাকে হেল্প করতেছি, এমসিকিউ আমি তোমাকে, বাট তুমি এমসিকিউ 100% তখনই পারবা যখন তুমি ভালো করে বইয়ের লাইন টু লাইন পড়বা, বুঝে বুঝে পড়বা, ঠিক আছে? ইনফরমেশনগুলো একটু মনে রাখবা, এই, ঠিক আছে? এটা কোনো বিকল্প নাই কিন্তু, এটা যে যাই বলুক ভাই, বই মেইন বই না পড়ার মানে কোনো বিকল্প নাই, মেইন বই পড়ার কোনো বিকল্প নাই, ঠিক আছে? এমসিকিউ ভালো পড়ো, এটা মনে রাখবা। আচ্ছা, এফ পরিমাণ বল, ওকে? আচ্ছা, আমি তোমাকে অনেকটুকু আগাই দিব, তুমি মানে অনেক হবে, ইন্সপায়ার হবা, ঠিক আছে? আমি পড়তে হবে আমাকে, এনিওয়ে। তো খেয়াল করবে, এটা আমার ঘূর্ণন অক্ষ, এটা আমার বলের প্রয়োগ বিন্দু। ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু বরাবর যে দূরত্ব তাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। এই যে ব্যাসার্ধ ভেক্টর, তাকে বলা হয় হচ্ছে আর ভেক্টর, এই যে ব্যাসার্ধ ভেক্টর, বুঝছো? ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু বরাবর যে ভেক্টর চিন্তা করা হয় বলের প্রয়োগ বিন্দুর দিকে, এটাকে বলা হয় বলের প্রয়োগ বিন্দু। ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর যে তোমার প্রয়োগ বিন্দু বরাবর যে ভেক্টরটা, এটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। দিস অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা ব্যাসার্ধ ভেক্টর আর এফ ভেক্টর এর যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমার বল ভেক্টর, এটা আমার ব্যাসার্ধ ভেক্টর, এর মধ্যবর্তী অ্যাঙ্গেলকে বলা হয় থিটা। যার ফলে এই বল প্রয়োগের কারণে এই বস্তু কিন্তু ঘোরার একটা প্রবণতা সৃষ্টি হবে, এভাবে করে কিন্তু সে ঘোরার একটা প্রবণতা পাবে, ঘোরার প্রবণতা এই পয়েন্টের সাপেক্ষে বস্তু কিন্তু ঘোরার, এই বলের কারণে ঘোরার প্রবণতা পাবে, তাকে বলা হয় টর্ক। তো বাই ডেফিনেশন টর্ক হচ্ছে আর ব্যাসার্ধ ভেক্টর এবং বলকে ক্রস গুণ করলে টর্ক পাওয়া যায়। টর্ক হচ্ছে ভেক্টর রাশি, এর মাথাও ভেক্টর সাইন দিবা। তো এটা তো গেল, এটা গেল টর্ক হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এবং বলের হচ্ছে ক্রস গুণফল, ঠিক আছে? ওকে, তোমাকে আমি বলছিলাম না যে রৈখিক গতিতে ভর যে ভূমিকা পালন করে, রৈখিক গতিতে রৈখিক ভার্সেস কৌণিক। আমারও বলি, রৈখিক বনাম হচ্ছে কৌণিক, এটা আমি আগেও লেখা দিয়েছিলাম। রৈখিক বনাম হচ্ছে বৃত্তীয়, খেয়াল করবা, আমি লেখা দিচ্ছি মন দিয়ে। রৈখিক গতিতে
তোমার হচ্ছে সরণ যে ভূমিকা পালন করে বৃত্তীয় গতিতে হচ্ছে থিটা বা কৌণিক সরণ সেম ভূমিকা পালন করে। রৈখিক গতিতে রৈখিক বেগ যে ভূমিকা পালন করে বৃত্তীয় গতিতে ওমেগা সেম ভূমিকা পালন করে। রৈখিক গতিতে ত্বরণ যে ভূমিকা পালন করে এ বৃত্তীয় গতিতে আমরা আলফাকে বলতে পারি সেম রোল প্লে করে। রৈখিক গতিতে হচ্ছে ভর স্মল এম যে ভূমিকা পালন করে কৌণিক গতি বা বৃত্তীয় গতিতে হচ্ছে জড়তার ভ্রামক আই সেম ভূমিকা পালন করে। রৈখিক গতিতে হচ্ছে তোমার কথা কারেন্ট চলে গেছে না? আচ্ছা, রৈখিক গতিতে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি রৈখিক গতিতে তোমার কি বলে আমরা যেটা বলতেছিলাম একটু মেবি আমরা এটা বুঝাইনি, কারেন্ট চলে গেছে আমাদের। এনিওয়ে, তাহলে রৈখিক গতিতে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বল যে ভূমিকা পালন করে ফোর্স, কৌণিক গতিতে বা বৃত্তীয় গতিতে হচ্ছে টাউ বা টর্ক সেম রোল প্লে করে। বুঝতে পারছো ব্যাপারটা? সেম রোল প্লে করে, দেখা যাচ্ছে তো না? দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি তোমাদের কমেন্ট দেখতে পারবো না কারণ এটা অফ হয়ে যাবে। এনিওয়ে, অনেক কমেন্ট দেখলে বললো, হ্যাঁ সেম রোল প্লে করে এগুলো হচ্ছে, ঠিক আছে, এগুলো সেম রোল প্লে করে, ঠিক আছে এই জিনিসগুলো। আচ্ছা, তো এবার একটু খেয়াল করবো মন দিয়ে, সেটা হচ্ছে তাহলে এখানে আমরা কি করতে পারি। দেখো এখানে আরেকটা অপশন হইতে পারে, আরেকটা অপশন সেটা হচ্ছে তোমার এইটুকু তো আমরা বুঝছি না। আমরা যেরকম পড়ছিলাম এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ এটা ছিল রৈখিক গতির জন্য, হ্যাঁ রৈখিক গতির জন্য। এফ ইকুয়াল টু এম এ রৈখিক গতির জন্য ছিল, রৈখিক গতির জন্য, হ্যাঁ। এফ এর জায়গায় এ দেখো, এফ এর পরিবর্তে বৃত্তীয় গতিতে আমি টাউ লিখতে পারি, তাহলে এফ এর পরিবর্তে টাউ লিখলাম। এফ ইকুয়াল টু এম এর পরিবর্তে বৃত্তীয় গতিতে আমি কি লিখতে পারি, জড়তার ভ্রামক আই লিখতে পারি, তাহলে এম এর জায়গায় আমরা আই লিখলাম। এ মানে হচ্ছে ত্বরণ, এর পরিবর্তে তোমরা আলফা লিখতে পারো, কৌণিক ত্বরণ আলফা লিখতে পারো। এর পরিবর্তে আমি কৌণিক ত্বরণ আলফা লিখতে পারবো। এ মানে রৈখিক ত্বরণ আর আলফা মানে হচ্ছে কৌণিক ত্বরণ, আলফা লিখলাম আমরা আলফা। এটা হচ্ছে আমার বৃত্তীয় গতির জন্য। তো এটাও কিন্তু কারেক্ট, বুঝছো? এভাবেও লেখা যায়, টাউকে এভাবেও তুমি লিখতে পারবা, টাউ ইকুয়াল টু আই আলফা এভাবেও তুমি লিখতে পারবা, টাউ ইকুয়াল টু, আবার টাউ ইকুয়াল টু আর ক্রস এফ এভাবেও তুমি লিখতে পারবা। টাউ মানে বলের ভ্রামক বা টর্ক। ওকে, এইটুকু বুঝতে পারছো? এইটুকু। আচ্ছা, তারপর খেয়াল করবা একটু মন দিয়ে, তারপর রৈখিক ভরবেগকে, রৈখিকের জন্য খেয়াল করবা, রৈখিকের জন্য এবং কৌণিক বা বৃত্তীয় গতির জন্য, কৌণিক বা বৃত্তীয় গতি, ঠিক আছে। আচ্ছা, রৈখিকের জন্য ভরবেগ যাকে আমরা বলি রৈখিক ভরবেগকে আমরা প্রকাশ করি পি দ্বারা, রৈখিক ভরবেগ। আর কৌণিকের জন্য যে ভরবেগ তাকে আমরা বলি কৌণিক ভরবেগকে প্রকাশ করি হচ্ছে আমরা এল দ্বারা, বুঝছো? কৌণিক ভরবেগকে আমরা প্রকাশ করি কি দ্বারা বলো তো? এল দ্বারা। ওকে, যা দেখো না, দেখতে পাচ্ছ কিনা সবকিছু? ওরা একটু কমেন্ট দেখো, কোনো কমেন্ট করতেছে কিনা, দেখতে অসুবিধা হচ্ছে কিনা, লাইট দেখতে অসুবিধা হচ্ছে কিনা। আচ্ছা, ওকে, এটুকু গেল। তারপরে খেয়াল করবা, আমরা নিউটনের ল পড়ছিলাম। নিউটনের ল ছিল হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, না ওটার একদম শুরুতে। এফ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের হার ডিপি বাই কি বলতো, ডিপি বাই ডিটি এমন ছিল, ডিপি বাই ডিটি এমন ছিল ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগ ভেক্টর রাশি ছিল, ভরবেগ পি এর মাথায় ভেক্টর ছিল, হ্যাঁ ভরবেগ ভেক্টর রাশি, বলও ভেক্টর রাশি, বল এরকম ছিল, তাই না? ওকে, তাহলে খেয়াল করবা এফ এর পরিবর্তে এটা তো গেল রৈখিকের জন্য, এটা গেল রৈখিকের জন্য, এটা গেল রৈখিকের জন্য, ঠিক আছে, রৈখিকের জন্য, ঠিক আছে, রৈখিকের জন্য এফ। এবার আমি লিখবো বৃত্তীয় গতির জন্য, বৃত্তীয়, ঠিক আছে, বৃত্তীয় বা কৌণিকের জন্য, খেয়াল করবা বৃত্তীয় বা কৌণিকের জন্য, খেয়াল করবা এফ মানে বল, বলের পরিবর্তে বৃত্তীয়তে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে টর্ক বা টাউ, বলের পরিবর্তে টাউ বল। ডিপি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাহলে পি এর পরিবর্তে লিখে হচ্ছে আমরা এল, তাহলে ডিপির জায়গায় লিখবো হচ্ছে আমরা কি বলতো ডিএল ভেক্টর, এটা হচ্ছে আমার কৌণিক ভরবেগ। পি মানে হচ্ছে রৈখিক ভরবেগ, এল মানে কৌণিক ভরবেগ, ডিভাইড বাই ডিটি। দেখো এভাবেও লেখা যায়, টাউ হচ্ছে ভেক্টর রাশি, এভাবেও লেখা যায়। তাহলে তিন ভাবে তুমি টাউকে লিখতে পারো, এভাবেও তুমি টর্কে লিখতে পারো, এভাবেও তুমি টর্কে লিখতে পারো, এভাবেও তুমি টর্কে লিখতে পারো, বুঝছো? এর বেসিক হচ্ছে এইটা। বলো বুঝতে পারছি কিনা? দেখো সবাই কি কমেন্ট করতেছে, হ্যাঁ বলো বুঝতে পারছি কিনা, এটুকু একটু বলো, শেষ করে দিব কারণ যেহেতু আমাদের কারেন্ট চলে গেছে, আজকে বৃষ্টি পড়তেছে বলে কারেন্ট চলে গেছে। সমস্যা নেই, আমরা আরেকটা ক্লাস নিয়ে নিব না, কালকে নিয়ে নিব না, কালকে ক্লাস কালকে আমরা কভার করে ফেলবো, কোনো সমস্যা নেই, কালকে আমরা খুব সুন্দর করে কভার করে ফেলবো, কালকে আমরা এই এমসিকিউগুলো খুব সুন্দর করে কভার করে ফেলবো। ওকে, আরেকটা, হ্যাঁ ক্লিয়ার, একদম ভালো করে বুঝতে পারছো? ওকে, তো আমি আরেকটা এমসিকিউ বোর্ডে তুলি, আরেকটা করে আমি আজকে ক্লাসটা শেষ করি, যেটা টর্ক আমি ধরছি, আরেকটা করে আমি একটু এমসিকিউটা বোর্ডে তুলতেছি, যেটা আমাদের টিভি বন্ধ হয়ে গেছে, তোমার কারেন্ট চলে গেছে, তো তাই কোনো ব্যাপার না, আমার কথা শুনতে পারতেছো, আমার বোর্ড আছে, কলম মার্কার আছে, তুমি আসো আর আমি আসি, হয়ে যাবে ক্লাস। দেখো দেখো এটা হচ্ছে আমাদের এমসিকিউটা ছিল এমন, এমসিকিউটা দেওয়া ছিল এরকম যে এ একটা বস্তু, খেয়াল করবা, এটা বস্তু, তো এই বস্তুটা তোমার এই যে এটা একটা অক্ষ দেওয়া আছে, এক্স ওয়াই অক্ষ, খেয়াল করবা,
এটা অক্ষ, এক্স ওয়াই অক্ষ, এই যে এই পয়েন্টটাকে আমি বলবো ঘূর্ণন বিন্দু এক্স ওয়াই অক্ষ, ঠিক আছে? ওকে, রেঞ্জ, ঠিক আছে, একটু দাঁড়াও, রেঞ্জ। আচ্ছা, তো আমাদের বলা আছে যে এখানে আমরা এইভাবে, এই যে এইভাবে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি, খেয়াল করবে যে এইভাবে করে এফ পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে এই পয়েন্টে এফ পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, এটাকে আমি বলতেছি বলের প্রয়োগ বিন্দু। হ্যাঁ, তাহলে নর্মালি ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু বরাবর যে দূরত্ব, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু বরাবর যে দূরত্ব, এই দূরত্বকে প্রকাশ করি হচ্ছে আমরা স্মল আর দ্বারা, বুঝছো, এই দূরত্বটাকে। ওকে, তারপরে হচ্ছে আমাদের কোশ্চেনে বলা আছে এখান থেকে একটা লম্ব টানা হয়েছে এই বলের উপর, লম্ব, এই লম্ব। হ্যাঁ, তো আমার এখান থেকে যে এই নীলটুকুর দৈর্ঘ্য, এই যে নীল যে রেখাটা, এই নীলটুকুর দৈর্ঘ্য আমার দেওয়া হচ্ছে স্মল ডি, এবং এটা হচ্ছে আমাদের লম্ব, বা আমরা বলতে পারি 90 ডিগ্রি। এইটুকু কোশ্চেনে বলা আছে, কোশ্চেনে বলা আছে, এইটুকু 90 ডিগ্রি। ওকে, এখানে আমার পয়েন্ট দেওয়া আছে, ও সি, আমার এই পয়েন্টগুলো আমার আজাইরা মনে হয়েছে, এই পয়েন্টগুলো এনিওয়ে। আর এখানে হচ্ছে আমার অ্যাঙ্গেলটা থিটা দেওয়া আছে, যে এই অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল উইল বি থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। ওকে, এবং আমাদের বলতেছে যে নিচের, আচ্ছা হ্যাঁ, একটা দেখালেই হবে, আর দেখানো লাগবে না, নিচের কোন উত্তরটি ভুল, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা আমার চিত্র দেওয়া আছে, উদ্দীপক আর কিছুই না। ও এবি বস্তুটা, এটা বস্তুর নাম দেওয়া আছে এবি বস্তু, এই বস্তুর নাম দেওয়া আছে এবি বস্তু, বলা দোকানে এই যে বস্তু দণ্ডটা, এই দণ্ডটা হচ্ছে তোমার এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে বৃত্তাকার পথে ঘুরতেছে, এই দণ্ডটা খেয়াল করবা, এই দণ্ডটা এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে বৃত্তাকার পথে রোটেট করতেছে। ওকে, তো দেখো একটু মন দিয়ে দেখো, এই দণ্ডটা এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে রোটেট করতেছে, এই দণ্ডটা। ওকে, তাহলে এখন আমরা দেখি যেখানে আসলে কি বলতেছে। দেখো এই দণ্ডটা মানে জাস্ট হচ্ছে আমাদের এই যে বস্তুটা, ওয়েট করো একটু মন দিয়ে, এই যে বস্তুটা, এই বস্তুটা হচ্ছে এই এক্স ওয়াই অক্ষ সাপেক্ষে এই বস্তুটা বৃত্তাকার পথে, যে এই দণ্ডটা বৃত্তাকার পথে ঘুরতেছে, এভাবে করে বৃত্তাকার পথে ঘুরতেছে, এরকম একটা ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে বস্তু, এই যে এক্স আমার অক্ষ, এই অক্ষের সাপেক্ষে, যে এটা আমার অক্ষ, এই অক্ষের সাপেক্ষে এই যে এভাবে করে এই যে বস্তুটা, ঠিক আছে, এই যে আমার সেই বস্তুটা এক্স্যাক্টলি, এই যে তোমার ফ্রেমটা, এই বস্তুটা এটা আমার অক্ষ, এই অক্ষের সাপেক্ষে বৃত্তাকার পথে ঘুরতেছে, এই একটা ব্যাপার, ঠিক আছে? এনিওয়ে, এফ বল প্রয়োগের কারণে মানে বৃত্তাকার পথে ঘুরতেছে। এনিওয়ে, তাহলে এখন হ্যাঁ, এটা যাই হোক, যত নাম্বারই হোক এমসিকিউ আর কি, এটার মনে করো যে কোশ্চেনটা আমি তুলে ফেলছি। আমাদের কোশ্চেন হচ্ছে নিচের কোন উত্তরটি ভুল, নিচের কোনটি ঠিক না, নিচের কোনটি ভুল, নিচের কোনটি ভুল, লেখো নিচের কোনটি ভুল। 1 নম্বর অপশন, 1 নম্বর টাউ সমান ডি ক্রস এফ, এটা কি ভুল নাকি? খেয়াল করবা, টাউ সমান ডি ইন্টু এফ, টাউ সমান। আর 2 নাম্বারটা হচ্ছে তোমার টাউ ইকুয়াল টু, খেয়াল করবা, টাউ ইকুয়াল টু হচ্ছে তোমার টাউ ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর ক্রস এফ ভেক্টর। 3 নাম্বারটা হচ্ছে কোনটা ভুল আর কি, টাউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস হচ্ছে এফ ভেক্টর, এটা আর ক্রস এফ, নাকি এর পরেরটা হচ্ছে ঘ নাম্বার বা 4 নাম্বারটা হচ্ছে আমার টাউ ভেক্টর মানে টর্ক ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আমার এ আর এফ সাইন থিটা আর কি, যেখানে এ হচ্ছে আমার দিক নির্দেশ করতেছে, একক ভেক্টর, বুঝছো, আর এফ সাইন থিটা। যাই হোক, ব্যাপার না, এটা হচ্ছে আমাদের ব্যাপার। হ্যাঁ, এটা আমরা সলভ করবো। দেখো নিচের কোনটি ভুল। আচ্ছা, এখন ফার্স্ট কথা হচ্ছে এটা আমার বলের প্রয়োগ বিন্দু, এটা হচ্ছে আমার ঘূর্ণন অক্ষ। তাহলে ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু বরাবর যে ভেক্টর তুমি চিন্তা করবা বলের প্রয়োগ বিন্দুর দিকে, এটা আমার ঘূর্ণন অক্ষ। এবার আমি সলভ করতেছি ঘূর্ণন অক্ষ, এই পয়েন্টটা ঘূর্ণন বিন্দু, এটা আমার বলের প্রয়োগ বিন্দু, যেই পয়েন্টে বল প্রয়োগ করা হচ্ছে, যেই পয়েন্টে, এইটুকু যদি আমি ভেক্টর দিয়ে চিন্তা করি, একে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, সেটা হচ্ছে আমার আর ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে আমার আর ভেক্টর। ওকে, তাহলে নর্মালি আমরা জানি ব্যাসার্ধ ভেক্টর, এই যে আর ভেক্টর, মাথায় ভেক্টর চিহ্ন দিলাম, আর এফ মানে বল ভেক্টর। তাহলে ব্যাসার্ধ ভেক্টর এবং বল ভেক্টরকে, যে বল ফোর্স ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কিন্তু থিটা, এই যে এই অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল ইজ থিটা। আর ভেক্টর এবং লালটা আর কালোটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু থিটা। ব্যাসার্ধ ভেক্টর এবং বল ভেক্টরের যে ক্রস গুণফল, তাকে বলা হয় টর্ক, বাই ডেফিনেশন এটাকে বলা হয় টর্ক। আর ক্রস এফ হচ্ছে আমার টর্ক, এটা আমরা বুঝতে পারি। ওকে, তাহলে এবার কথা হচ্ছে যে আমরা এখান থেকে এইটুকু তো বুঝতে পারি, এইটুকু। ওকে, এইটুকু যদি আমরা বুঝতে পারি, তার মানে এটা কারেক্ট, এটা কিন্তু ভুল না, এটা কিন্তু সত্যি, টাউ ইকুয়াল টু আর প্লাস এফ, এটা কিন্তু সত্যি, এটা কিন্তু ভুল না, ঠিক আছে এটা। তারপরে একটু দেখবা একটু মন দিয়ে যে এখান থেকে কি করা যায়। এখান থেকে এটা 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে খেয়াল করবা, এই যে দেখা যাবে এখান থেকে লিখলে, এটা সমকোণী ত্রিভুজ, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, খেয়াল করো, এটা আমার 90 ডিগ্রি বলা আছে কোশ্চেনে, এটা আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি, বুঝছো? আচ্ছা, খেয়াল করবা,
আর ক্রস এফ মানে আমরা জানি এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, তাহলে আর ক্রস এফ মানে হচ্ছে আর এফ সাইন থিটা। এই যে আর ভেক্টরের মান, এ ভেক্টরের মান সাইন অফ থিটা, আর এফ সাইন থিটা ইকুয়াল টু কি বলা যায় বলতো, ইকুয়াল টু টাও বলা যায়। তাহলে এখানে যে আর ক্রস এফ মানে এ ক্রস বি মানে এ বি সাইন থিটা, আর ক্রস এফ মানে আর এফ সাইন থিটা। তাহলে এখান থেকে খেয়াল করবা কি করা যায়, এফ ইন্টু আর সাইন থিটা, এফ ইন্টু আর সাইন থিটা ইকুয়াল টু কি বলা যায় বলতো, টাও বলা যায়। এবার দেখো তো মন দিয়ে, এখান থেকে এইটুকু হচ্ছে আমার ডি আর এইটুকু হচ্ছে আমার আর। তাহলে এখানে আমি যদি সাইন অ্যাপ্লাই করি, সাইন সাগরে লবণতি, সাইন সাগরে লবণতি, যদি এই অ্যাঙ্গেলটা থিটা, যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা বলা আছে কোশ্চেনে, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এখানে সাইন থিটা অ্যাপ্লাই করো, সাগরে লবণতি লম্ব বাই অতিভুজ, থিটার বিপরীত বাহুকে বলা হয় লম্ব, তাহলে থিটার বিপরীত বাহুটা লম্ব মানে ডি হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ, এই যে এটা হচ্ছে আমার অতিভুজ, 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে আমার অতিভুজ, 90 বিপরীত বাহুটা আমার অতিভুজ, তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ আর। তাহলে এখান থেকে খেয়াল করবা ডি ইকুয়াল টু কি লেখা যায়, আর সাইন থিটা লেখা যায়, আর সাইন থিটা, আর সাইন থিটার জায়গায় কিন্তু ডি লিখতে পারো, এই যে আর সাইন থিটা এর জায়গায় তুমি ডি লিখতে পারো, তাহলে কি হবে বলতো, এফ ডি, এফ ডি ইকুয়াল টু কি বলতো, টাউ, এফ ডি ইকুয়াল টু টাউ, মানে ডি আর এফ কে এখানে কিন্তু ক্রস মানে গুণ বুঝাইছে, নরমালি গুণ বুঝাইছে, এই যে এখানে ভেক্টর সাইন দেয় না, নরমাল গুণ বুঝাইছে, ডি আর এফ কে গুণ করলে, ডি আর এফ কে বাংলা গুণ করলে টাও পাওয়া যাবে, ডি আর এফ কে, এটা কিন্তু হচ্ছে, এটাও কিন্তু সত্যি। দেখো ডি আর এফ কে এটা কিন্তু ক্রস মানে মানে ক্রস ভেক্টর বলতেছে না, মানে ক্রস ভেক্টরের ক্রস গুণ বলতেছে না, নরমাল গুণ বুঝাচ্ছে ডি এবং এফ, এটা কিন্তু সত্যি। ডি এবং এফ কে নরমালি গুণ করলে কি পাওয়া যাবে, টাও পাওয়া যাবে, ডি আর এফ কে নরমালি গুণ করে, নরমাল গুণ, নরমাল বাংলা গুণ, টাও পাওয়া যাবে, এটাও সত্যি। বোঝা গেল? তাহলে বুঝতেই পারতেছো। এই আবার এটাও কিন্তু সত্যি, যেটাও এটাও কিন্তু সত্যি, টাও ইকুয়াল টু এ আর এফ সাইন থিটা। কিভাবে খেয়াল করো, আমরা জানি বাই ডেফিনেশন ব্যাসার্ধ ভেক্টর, যে আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর এফ হচ্ছে আমার বল ভেক্টর, যে এফ, এফ হচ্ছে আমার বল ভেক্টর, যে এফ হচ্ছে বল ভেক্টর। তাহলে দেখো ব্যাসার্ধ ভেক্টর আর এই বল ভেক্টরকে ক্রস গুণফল করলে কি পাওয়া যাবে, টর্ক, টাও পাওয়া যাবে, টর্ক। আচ্ছা ভালো কথা। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে টাও ভেক্টর, এখান থেকে টাও ভেক্টর ইকুয়াল টু দেখো আর ক্রস এফ মানে আর এফ সাইন থিটা, দেখো আর ক্রস এফ আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা, এবং আমরা একটা দিক পাবো, খেয়াল করবা দিক, এই যে আর ক্রস এফ মানে আর এফ সাইন থিটা, টাও ভেক্টর, আর ক্রস এফ মানে আর এফ সাইন থিটা। তো আর এফ সাইন থিটা ক্রস গুণ করলে, ক্রস গুণ করলে কিন্তু মানও পাওয়া যায়, দিকও পাওয়া যায়, ক্রস গুণের রেজাল্টে মানও পাওয়া যায়, দিকও পাওয়া যায়। তাহলে আর ক্রস এফ এর মান, আর ক্রস এফ ক্রস করলে আমরা মানও পাবো, দিকও পাবো, মান হচ্ছে আমার আর এফ সাইন থিটা, আর এই দিকটাকে প্রকাশ করা হয় একক ভেক্টর দ্বারা, দ্যাট ইজ হচ্ছে এ ক্যাপ। এটা হচ্ছে আমার দিক বুঝাচ্ছে, এই যে এটা দ্বারা জাস্ট দিক বুঝাচ্ছে, আর এতটুকু দ্বারা মান বুঝাচ্ছে, এই যে এতটুকু দ্বারা মান বুঝাচ্ছে। এই মান আর দিক মিলে, মান এবং দিক মিলে, এই যে এতটুকু মান আর এফ সাইন থিটা, এতটুকু দিক, মান এবং দিক মিলে হচ্ছে আমার এই দেখো আর ক্রস এফ, কারণ ক্রস গুলে হচ্ছে মানও পাওয়া যায় এবং দিকও পাওয়া যায়। বলতো এই লাইনটা বুঝতে পারছি কিনা এইটুকু? তাহলে এটাও কিন্তু কাট, তাহলে একমাত্র ভুল কোনটা হবে, এটা তাহলে ভুল, তাহলে এটা হচ্ছে এটা কিন্তু ভুল আমাদের, এটা ভুল। বুঝছো? বলো এই জিনিসটা বুঝতে পারলাম কিনা? শেষ আজকের ক্লাস। সারণীতে মন চাইছে কিন্তু কারেন্ট চলে গেছে। বলো এটুকু বুঝতে পারছি কিনা বলো কমেন্টে যাও, আমি দেখি কমেন্টগুলো চেক করি। হ্যাঁ একক ভেক্টর, এক্স্যাক্টলি একক ভেক্টর। বলো পারফেক্টলি বুঝতে পারছি কিনা এইটুকু? এখানে কিন্তু তোমার এ ক্যাপ মানে একক ভেক্টর বোঝাচ্ছে। ওকে ভালো লাগছে? ওকে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো। হ্যাঁ আর অফ করতে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।